তো প্রিটেন্ট মডেলগুলো অলরেডি দেখা যায় অনেকগুলো ইমেজের উপরে ট্রেন করা থাকে। আমরা যদি ওই মডেলগুলোকে ইউজ করে আমাদের নিজস্ব প্রবলেম সলভ করতে পারি, তো হচ্ছে তখন ট্রান্সফার লার্নিং। মডেলগুলো আসলে কেন ইউজ করা যায়, এরকম প্রিটেন্ট অনেক মডেল আছে। ভিজিজি নামে একটা আছে, তারপর রেসনেট আছে, তারপর ইনসেপশন নেট আছে, এক্সেপশন নেট আছে, এরকম অনেক মডেল আছে। তো মোবাইল নেট আছে, এফিসিয়েন্ট নেট আছে। আমরা যখন এগুলোকে ইউজ করি আমাদের নিজস্ব কোনো প্রবলেম সলভ করার জন্য, তখন এটা হচ্ছে ট্রান্সফার লার্নিং। আমি আমার সম্পূর্ণ মডেল নিজে থেকে বিল্ড করতেছি না। তো এখানে ওইটাই লিখছে যে একটা মডেল এ, এই মডেলটা আমি একটা বড় ডাটা সেটের উপরে ট্রেন করে নিয়ে আসছি। তো এ বললাম অনেক ইমেজের উপরে ট্রেন হয়ে আসছে। এখন ওই মডেল ধীরে শোনা যায় এখন ঠিক আছে? আচ্ছা, তো আমি যখন ওই এ মডেল, যেটা একটা বড় ডাটা সেটের উপর ট্রেন করা আছে, ওই মডেলটাকে আমার নিজস্ব একটা ছোট ডাটা সেটের উপরে ট্রেন করতেছি না, ছোট ডাটা সেটটা ইউজ করে, মানে ছোট ডাটা সেটটার প্রবলেম সলভ করার জন্য যখন মডেলটাকে ইউজ করতেছি, তখন এটা হচ্ছে ট্রান্সফার লার্নিং। সামনে আরো ক্লিয়ারলি বোঝা যাবে। তো এখন এখানে আমি একটা ইমেজ দিছে। তো ট্রান্সফার লার্নিং এ মেইনলি কি করা হয়, একটা মডেল পুরোটা আমি তুলে নিয়ে আসি। এখন মডেলের এই যে ফিচার এক্সট্রাকশন এই পর্যন্ত লেয়ার সেম রাখা হয়। আমার যে প্রিটেন্ট মডেলটা আছে ওইখানে এই পর্যন্ত কোনো ধরনের চেঞ্জ করা হয় না। তো চেঞ্জ না করে আমরা কি করি, সামনে আমাদের কি থাকে, ফুললি কানেক্টেড নেটওয়ার্কের পরে সামনে কিছু ডেন্স নেটওয়ার্ক থাকে। তো এই ডেন্স নেটওয়ার্ক গুলাকে বলে ক্লাসিফায়ার হেড। হেড, তো এইখানে মেইনলি আমাদের কিছু ফুললি কানেক্টেড নেটওয়ার্ক থাকে, দেখা যায় ফুললি কানেক্টেড 1 2, তারপর আমাদের আউটপুট লেয়ারটা থাকে। তো আমরা কি করি, আমাদের ডাটা সেটটাই ইনপুট দিই, কিন্তু এই মডেলটা দেখা যায় আমাদের ডাটা সেটের উপরে ট্রেন নেই, অন্য কোনো ডাটা সেটের উপরে ট্রেন করে, অনেক বড় একটা ডাটা সেট। তো আমরা কি করি, এই মডেলটার ফিচার এক্সট্রাকশন পার্টটা পর্যন্ত সেম রাখি। রাখার পরে আমরা ক্লাসিফিকেশন হেডটাকে চেঞ্জ করে ফেলি। এই ক্লাসিফায়ার হেডটা, এই যে মডেলটা, এই মডেলটারও কি একটা নিজস্ব ক্লাসিফায়ার হেড আছে। ও কি করতে পারতো, এখানে যে মডেলটা মেনলি ইউজ করছে, 10টা ইমেজ ক্লাসি মানে 10টা অ্যানিমেল লিডারে ক্লাসিফাই করতে পারে। তো আমরা কি করতে করি, এই ক্লাসিফায়ার হেডটা ফালাই দিই। তারপর আমাদের নিজস্ব ক্লাসিফায়ার হেড আমরা এখানে অ্যাড করে দিই, যেখানে হয়তো বা দেখা যেতে পারে আমরা কি এখানে অ্যানিমেলকে ডিটেক্ট করছে, আমরা দেখা যেতে পারে হয়তো বা লিফের ডিজিজ ডিটেক্ট করতেছি। আমাদের ফিচার এক্সট্রাকশন পর্যন্ত সম্পূর্ণ পার্ট এই মডেলটা ইউজ করতেছি, জাস্ট ক্লাসিফায়ার হেডটা চেঞ্জ করতেছি। এটাই হচ্ছে ট্রান্সফার লার্নিং। কারণ আমি ফিচার এক্সট্রাকশন পার্টে কোনো জায়গায় হাত দিইনি। ফিচার এক্সট্রাকশন পার্টে হাত না দেওয়ার ফলে কি হয়েছে, এই যে মডেলের ওয়েট অ্যান্ড বায়াস, এই ওয়েট অ্যান্ড বায়াস গুলো কিন্তু চেঞ্জ হয়নি। আমার ফিচার এক্সট্রাকশন বা কনভলিউশন পার্টের ওয়েট অ্যান্ড বায়াস যেটা আছে, চেঞ্জ হয়েছে কোন জায়গায়, জাস্ট ফুললি কানেক্টেড নেটওয়ার্কের যে পার্টটা আছে ওই জায়গাটা আমি চেঞ্জ করছি। তার মানে কি, এইখানে অল্প কিছু ওয়েট অ্যান্ড বায়াস আছে, ওই ওয়েট অ্যান্ড বায়াস গুলো আমি চেঞ্জ করতেছি। তো এখানে সুবিধা কি, সুবিধা হচ্ছে আমাদের অনেক বড় একটা নেটওয়ার্ক, আমি যদি আমার ডাটা সেটের উপরে ট্রেন করতে চাই, দেখা যাবে অনেকগুলো ওয়েট অ্যান্ড বায়াস আপডেট হইতে অনেক টাইম লাগতেছে। আবার অনেক সময় দেখা যায় আমি ছোট ডাটা সেটের উপরে যদি একটা বড় নেটওয়ার্ককেও ট্রেন করতে চাই, তখন মডেল ওভারফিট করে। তো এই প্রবলেম গুলো এই ক্ষেত্রে সলভ হয়ে যায়। তো এটাই এখানে লিখছে যে আমার সব চেঞ্জ করা হয় ফুলি কানেক্টেড লেয়ার থেকে, ফিচার এক্সট্রাকশন পার্ট পর্যন্ত আমি কোনো হাত দিই না ট্রান্সফার লার্নিং। ওই জিনিসটা এখানে দেখাইছে যে মেইনলি ভিজিজি বা রেসনেট সবই আসলে ইমেজনেট ডাটা সেটের উপরে ট্রেন করে। এখানে 1.5 মিলিয়নের মতো ইমেজ থাকে, আর মনে হয় 1000টা ক্লাসিফিকেশন করতে পারে। তো ওই ডাটা সেটটার উপরে ট্রেন করা, এখানে কি করছে, কনভলিউশন পার্ট পর্যন্ত বা ফিচার এক্সট্রাকশন পার্ট পর্যন্ত আমাদের সেম রাখছে নেটওয়ার্কটা নিচে। কিন্তু আমি ইউজ করতেছি কিসের জন্য, মেডিকেল কোনো একটা ডিজিজ ডিটেক্ট করার জন্য। তো আমি খালি চেঞ্জ কোন জায়গায় করতেছি, আমার ক্লাসিফিকেশন হেডে চেঞ্জ করতেছি, যে এখানে আমি এক্সট্রা কিছু ডেন্স লেয়ার অ্যাড করে দিলাম আমার জন্য, 2টা ডেন্স লেয়ার। তারপর এইখানে কি আমাদের 1000টা আউটপুট লেয়ারে ফাংশন ছিল সফটম্যাক্সের। এখানে আমি ডিজিজ হয়তো বা 2টা বা 3 ধরনের ডিজিজ ডিটেক্ট করতেছি, তখন এখানে আউটপুট লেয়ার চেঞ্জ করে 3টা আউটপুট লেয়ার করে দিব সফটম্যাক্স ইউজ করে। তো এটাই হচ্ছে ট্রান্সফার লার্নিং। এখানে ওইটাই লিখছে যে স্ক্র্যাচ থেকে ট্রেনিং না করে আমরা প্রিভিয়াসলি ট্রেন নলেজ গুলো ইউজ করতে পারি। এখন কেন ইউজ করতে পারি আসলে, কারণ এই মডেলটা প্রথম দিকের লেয়ার গুলো আসলে কি করে, প্রথম দিকের লেয়ার গুলো শেখে এজ ডিটেক্ট করা। এখন এজ, সে যদি একটা কুকুরের বডির এজ ডিটেক্ট করতে পারে, অবশ্যই এই ডিজিজের যে চারপাশের এজ ওটাও ডিটেক্ট করতে পারবে। এবং সামনের লেয়ার গুলো আসলে কি শেখে, ওই এজ গুলাকে কম্বাইন করাই শিখে সামনের লেয়ার গুলা।
এজ যদি ডিটেক্ট করতে হবে সামনের লেয়ার গুলো অবশ্যই আমার এজ কম্বাইন করতে পারবে। তো এই জন্য আমরা আসলে নলেজটাকে শেয়ার করতে পারি। তো এটা হচ্ছে ট্রান্সফার লার্নিং, এটাকে বোঝা গেছে? আচ্ছা, বললাম বোঝা গেছে। তো এখানে ওইটাই রয়েছে যে ফিচার এক্সট্রাকশন পার্টটা আমরা সেম রাখি, আর আমাদের জাস্ট ফুলি কানেক্টেড নেটওয়ার্কটা আমরা চেঞ্জ করে দিই। তো মোটিভেশন লেখছে যে ডিপ লার্নিং মেথড অনেক ডাটা হাঙ্গি, ওই যে যেটা বললাম আমার ডাটাটা অনেক ছোট থাকতে পারে, তো ছোট ডাটায় আসলে ডিপ লার্নিং মডেল ট্রেন করা যায় না, মডেল ওভার ফিট করে, তখন মেনলি ক্লাসিক্যাল এমএল মডেল গুলো ট্রেন করতে হয়। আমরা যদি ক্লাসিক্যাল এমএল মডেলে অ্যাভয়েড করতে যাই তখন আমরা কি ট্রান্সফার লার্নিং ইউজ করি। তো বেনিফিট কি, আমাদের স্পিড অনেক ইনক্রিজ হয়, কারণ বললাম যে ওয়েট অ্যান্ড বায়াস কি শুধু ফুললি কানেক্টেড লেয়ারে একটা আপডেট হইতেছে, এটা প্রপাগেশনের সময় আমার কম্বিনেশন নেটওয়ার্কের ওয়েট অ্যান্ড বায়াস কিন্তু আপডেট হইতেছে না। তো এটাই লেখছে যে আরেকটা মডেলের ওয়েট ইউজ করতেছে, এই জন্য এটা গেল যে ফিচার এক্সট্রাকশন পার্ট কিন্তু এই পর্যন্ত, এই যে ফুললি কানেক্টেড এর আগ পর্যন্ত। তারপর হচ্ছে ফাইন টিউনিং। ফাইন টিউনিং আর আমাদের ট্রান্সফার লার্নিং দুটার ভিতরে অনেক মিল আছে, বাট মেইন যে পার্থক্যটা সেটা হচ্ছে এই ইমেজটা যদি দেখি, আমি বলছি যে ফিচার এক্সট্রাকশন পার্টের আমি ওয়েট অ্যান্ড বায়াসটাকে চেঞ্জ করি না, এই চেঞ্জ না করাটাকে বলে কোডের সময় আমরা এইভাবে আনফ্রিজ করে দিই, সরি ফ্রিজ করে দিই। এই যে ওয়েট অ্যান্ড বায়াস গুলা ফিচার এক্সট্রাকশন পার্টের আমরা এইটাকে ফ্রিজ করে দিই, ফ্রিজ করে দিলে এটাকে আর চেঞ্জ করা যাইতেছে না। কিন্তু ফাইন টিউনিং এর সময় আমরা কি করি, এই ওয়েট অ্যান্ড বায়াস গুলাকে আমরা আনফ্রিজ করে দিই, আনফ্রিজ করে দিয়ে আমরা আমাদের নিজস্ব ডাটা সেটের উপরে এই সম্পূর্ণ যে নেটওয়ার্কটা আছে এটাকে আবার ট্রেন করি। এখন কি এইখানে ওই যে কিছু প্রবলেম কি, ওটা আমি আগে বলছি যে বড় নেটওয়ার্কে আসলে কম ডাটা দিয়ে ট্রেন করতে গেলে মডেল অবশ্যই ওভারফিট করবে। এখন ফাইন টিউনিং এ কি করা হয়, কিছু জিনিস ইউজ করা হয়, সেটা হচ্ছে মডেলটাকে সবগুলা ওয়েট অ্যান্ড ব্যাস আনফ্রিজ না করে কি করে, দেখা যায় আমাদের সামনের 4টা লেয়ার বা 2টা লেয়ারকে আনফ্রিজ করে দেয়, বাকি সবগুলাকে আমার ফ্রিজিং আকারই রাখে। কারণ এটারও কারণ আছে, আমার সামনের লেয়ার গুলো আসলে কি করে, আমাদের সামনের লেয়ার গুলো এজ কে ডিটেক্ট করে, আর এর সামনে মিডল লেয়ার গুলা দেখা যায় এজ গুলাকে কম্বাইন করা শুরু করে। কিন্তু একেবারে সামনের যে লেয়ার ফুলি কানেক্টেড পিছনের দিকে যে ক্লোজেস্ট লেয়ার গুলো আছে, ওই লেয়ার গুলাই আমাদের দেখা যায় শেপ গুলাকে ডিটেক্ট করা শুরু করে, শেপ গুলা ফর্ম করা শুরু করে আর ডিটেক্ট করা শুরু করে। তো আমাদের আমি একটু আগে বলছি যে এজ ডিটেক্ট যদি একবার কুকুরের এজ ডিটেক্ট করতে পারে, তো বিড়ালের ইমেজের এজও ডিটেক্ট করতে পারবে, একটা গাছের পাতার ইমেজের এজও ডিটেক্ট করতে পারবে, প্লাস এজ গুলাকে কম্বাইন ও মিডল লেয়ার করতে পারবি যদি এজ ডিটেক্ট হয়ে গেছে। মেইন সমস্যাটা হয় শেপটাকে ডিটেক্ট করে। তো তখন আমাদের কি করা হয়, আমরা এই যে পিছনের ধরলাম এই 2টা লেয়ার, এই 2টা লেয়ারের ওয়েটার বায়াসকে আমরা কি করব, সম্পূর্ণ আনফ্রিজ করে দিব, বাকিগুলোকে ফ্রিজিং আকারে রাখতেছি। তারপর আমার যে ডাটা সেট আছে ওইটা দিয়ে ট্রেন করবো। তখন কি হবে, আর এখানেও কিন্তু অবশ্যই সিমিলারিটি কি আছে, এখানে অবশ্যই এই যে ক্লাসিফায়ার যে হেড এটাও অবশ্যই চেঞ্জ করতে হবে আমার নিজস্ব ইনপুটের মতো, এটা তো চেঞ্জ করলাম, প্লাস আমি এই পিছনের 2টা লেয়ারের ওয়েট অ্যান্ড বায়াসও আনফ্রিজ করে দিছি। তো তখন কি হবে, আমার নিজস্ব ডাটা সেট দিয়ে যখন আমি মডেলটাকে ট্রেন করতে যাব, ব্যাক প্রপাগেশনের সময় ফুলি কানেক্টেড লেয়ারের আগে যে ডেন্স লেয়ার গুলো আছে, এই ডেন্স লেয়ারের ওয়েট অ্যান্ড বায়াসটা আপডেট হবে ট্রান্সফার লার্নিং এর মতো, প্লাস আমাদের এই যে 2টা লেয়ারের আমি ওয়েট অ্যান্ড বায়াসকে আনফ্রিজ করছি, এই 2টা লেয়ারের ওয়েট অ্যান্ড বায়াসও আমার আপডেট হবে আমার নিজস্ব প্রবলেম সলভ করার জন্য। তো অবশ্যই এই ক্ষেত্রে কি পারফরমেন্স আমার ট্রান্সফার লার্নিং এর চেয়ে বেটার আসবে, এবং এই কম্পিটিশনাল কমপ্লেক্সিটি এটার ক্ষেত্রে বেশি, কারণ ওয়েট অ্যান্ড বায়াস বেশি আমাদের আপডেট হতে হবে, কারণ এটা একটু স্লো হবে। তো এটার পার্থক্য ম্যাম বলছিল ইম্পর্টেন্ট, এটা বোঝা গেছে? এখানে এটাই লিখছে, স্টার্ট উইথ প্রিটেন্ড মডেল, আমরা প্রিটেন্ড একটা মডেল দিয়ে শুরু করি, তারপর হচ্ছে অরিজিনাল ক্লাসিফায়ার লেয়ারটাকে আমরা রিপ্লেস করে দিই আমাদের টাস্কের জন্য একটা স্পেসিফিক ক্লাসিফায়ার দিয়ে, তারপর আনফ্রিজ করে দিই সাম অর অল। নর্মালি অল করা হয় না, কারণ অল করতে গেলে ওভারফিটিং ইস্যু চলে আসে আর টাইম অনেক বেশি লাগে, কারণ একটা নর্মাল মডেলের দেখা যায় ভিজিজি 16 প্যারামিটার কয়েক মিলিয়ন, তো অতগুলো প্যারামিটার পিসি র্যামেও লোড করা যায় না নর্মালি। তো প্রিটেন্ড ফিচার এক্সট্রাকশন করে তারপর হচ্ছে গিয়ে আমি মডেলটাকে ট্রেন করি আমার নিজস্ব ক্লাসিফায়ার লেয়ার এবং আনফ্রোজেন লেয়ার গুলোতে। এটাই লিখছেন আমার নিজস্ব ডাটা সেট, আর ইমেজনেট একটা ডাটা সেট, এটা বলছিলাম 1.2 মিলিয়ন আসলে। আচ্ছা, তারপর এখানে 3টা ক্যাটাগরি নিয়ে আলোচনা করছেন, ম্যাম বলছেন একেবারে নিচের গুলা লাগবে না। ট্রান্সফার লার্নিং কে মেনলি
তিন ভাগে ডিভাইড করছি। একটা হচ্ছে ইন্ডাকটিভ ট্রান্সফার, আর একটা হচ্ছে আমার ট্রান্সডাক্টিভ, আর একটা হচ্ছে আনসুপারভাইজড। ইন্ডাকটিভ ট্রান্সফার লার্নিং আমরা কি করি মেনলি, যে আমাদের একটা মডেল, আচ্ছা, এখানে আমাদের ইন্ডাকটিভ ট্রান্সফার লার্নিং এ আমরা দেখা যায় একটা মডেল চেঞ্জ করা আছে কোনো সোর্স। আচ্ছা, তো এখানে কোনো একটা মডেল ধরলাম কোনো একটা টাস্কের জন্য ট্রেন করা আছে অলরেডি, এটাকে সোর্স টাস্ক বলতেছে, ধরলাম এটা ক্লাসিফাই করতে পারে ক্যাট এবং ডগকে। এখন আমরা এই মডেলটাকে ইউজ করতে পারি আমাদের নিজস্ব একটা ক্লাসিফিকেশনের জন্য। ধরলাম আমাদের টার্গেট ক্লাসিফিকেশনটা হচ্ছে হেলদি লিভ অথবা ডিজিজ লিভ ক্লাসিফাই করার জন্য। তো এই যে মডেলটা, এই দুইটা মডেলের ভিতরে আমাদের সিমিলারিটিটা হচ্ছে, সিমিলারিটি করে লিখছি না। আচ্ছা, ইন্ডাকটিভ লার্নিং হচ্ছে আমাদের যখন ডিফারেন্ট টাস্কে আমি মডেলটা ইউজ করতেছি, যেমন সোর্সের টাস্ক আলাদা ছিল আর টার্গেটে আমি আলাদা টাস্ক পারফর্ম করতেছি। কিন্তু এক্ষেত্রে আমাদের কি ইন্ডাকটিভ তখনই হবে যখন আমাদের সোর্সের যে ডাটা সেটটা আছে ওইটার লেভেল ডাটা সেট হবে, আর টাস্কের যে ডাটা সেটটা আমার ডাটা সেট ওটাও অবশ্যই লেভেল থাকতে হবে। তো এই কেসে আমরা যেই ট্রান্সফার লার্নিংটা মেথডটা ইউজ করতেছি ওটা হচ্ছে ইন্ডাকটিভ। এই যে একটু আগে আমি যেটা বললাম যে কুকুরের আর বিড়ালকে যদি ক্লাসিফাই করতে পারে অবশ্যই ক্লাসের পাতাও দিতে করতে পারবে, তো এটা কি ইন্ডাকটিভ একটা লার্নিং। আর অবশ্যই এখানে আমাদের টার্গেট যে ডাটা সেট যেটা আমি ইউজ করতেছি ওটা অবশ্যই লেভেল একটা ডাটা সেট হওয়া লাগবে। এটাই লিখছে যে সোর্স এন্ড টার্গেট টাস্ক আর ডিফারেন্ট, কিন্তু দুইটাতেই আমাদের লেভেল ডাটা সেট থাকা লাগবে। আচ্ছা, তারপর হচ্ছে ট্রান্সডাক্টিভ। তো ট্রান্সডাক্টিভে আমাদের এই ক্ষেত্রে আমাদের আনলেভেল সোর্স ডাটা। আচ্ছা, ট্রান্সডাক্টিভে কি হয় আমাদের দেখা যায় ডোমেইনটা সেম থাকে। আমি যেটা ক্লাসিফাই করতেছি একটু আগে আমাদের কি ডোমেইনটা সেম ছিল না, তাই না? আমি একটা জায়গায় আমি ক্লাসিফাই করতেছিলাম কুকুর আর বিড়াল, আর একটা জায়গায় আমি পাতার ডিজিজ ক্লাসিফাই করতেছি, যে ডোমেইনটা সম্পূর্ণ আলাদা। কিন্তু এই ক্ষেত্রে আমাদের ডোমেইনটা সেম থাকছে। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে, সেটা হচ্ছে স্প্যাম ক্লাসিফিকেশন। তো এখানে আমাদের একটা মডেল অলরেডি ট্রেন করা আছে যেটা ইংলিশ ইমেলের স্প্যাম ক্লাসিফাই করতে পারে। কিন্তু আমি যদি এই মডেলটাকে ফ্রেঞ্চ ইমেলের ক্লাসিফিকেশনের জন্য ইউজ করতে চাই, তখন আমাদের এটা ট্রান্সফার লার্নিংটার নাম দেওয়া হয়েছে ট্রান্সডাক্টিভ। কারণ এখানে ডোমেইন সেম, দুইটাই ক্লাসিফাই করতেছে ইমেলকে, ইমেলের স্প্যাম ক্লাসিফিকেশন করতেছে। আরেকটা ডিফারেন্স হচ্ছে আমাদের ডোমেন তো সেম থাকা লাগবে, প্লাস আমাদের অনেক সময় এরকম হয় যে ট্রানজিটিভের ক্ষেত্রে আমাদের টার্গেট যে টাস্কটা আছে ওই টাস্কের ক্ষেত্রে আমাদের ডাটা সেটটা আনলেভেল থাকে। তো এটাই ইন্ডাকটিভের ক্ষেত্রে আমাদের সোর্স এবং টার্গেট দুইটা টাস্কেই ডাটা সেটটা লেভেল আকারে থাকবে। আর ট্রানজিটিভের ক্ষেত্রে আমাদের সোর্স তো অবশ্যই লেভেল, টার্গেট সোর্সের ক্ষেত্রে আমাদের লেভেল আকারে আছে, আর আমাদের ডোমেনের টার্গেটের ক্ষেত্রে আনলেভেল থাকতে পারে। আর অবশ্যই দুইটার ডোমেন সেম দিতে হবে, আর ওইটার ক্ষেত্রে ডোমেন সেম হয় না নরমালি ইন্ডাকটিভের ক্ষেত্রে। এটা বোঝা গেছে? তো আনসুপারভাইজড সেম, আনসুপারভাইজ আসলে আগের দুইটা থেকে বোঝা যায়। আনসুপারভাইজের ক্ষেত্রে আমাদের সোর্স এবং আমাদের টার্গেট দুইটার ক্ষেত্রেই ডাটা সেটটা আনলেভেল আকারে থাকবে। এইটাই এখানে জাস্ট লিখছে যে আমি একটা আনলেভেল একটা মডেল আছে যেটা আমাদের আনলেভেল অ্যানিমেল ইমেজ থেকে ওইটার ফিচার এক্সট্রাক্ট করা শিখছে। তো আমি ওইটাকে ইউজ করে দেখা যাইতে পারে আনলেভেল ওয়াইল্ড লাইফ ইমেজ থেকে ফিচার এক্সট্রাক্ট করতে পারতেছি। এইটাই হচ্ছে আনসুপারভাইজ। দুইটা আমাদের সোর্স ছিল কি অ্যানিমাল ইমেজ, আর আমাদের মডেলটা যখন আমি নিজের জন্য ইউজ করছি তখন টার্গেট ডাটা সেটটা আমাদের ওয়াইল্ড লাইফ ইমেজ, কিন্তু দুইটাই আনলেভেল। বুঝতে পারছো? এটাই এতটুকু এখানে। এখন কোড এখানে try করতেছিলাম, কোড গুলা এক মিনিট আগে এখানে নিয়ে আসি।
ট্রান্সফার লার্নিং এর কিছু কোড আছে। আচ্ছা, তো এটা হচ্ছে ট্রান্সফার লার্নিং এর ক্ষেত্রে। আচ্ছা, তো এখানে হচ্ছে ট্রান্সফার লার্নিং এর একটা কোড আছে। এখানে আমরা VGG16 এই মডেলটাকে লোড করতেছি, এবং লোড করার সময় আমি কোন ডাটা সেটের ওয়েট গুলাকে লোড করতেছি ওইটা বলে দিচ্ছি, যে ইমেজ নিয়ে ডাটা সেটের ওয়েট গুলাকে আমি লোড করতেছি। আর ইনক্লুড টপ ফলস এটা দ্বারা বুঝাইতেছে ওই যে ক্লাসিফায়ার হেডটা আছে আমার, ওইটাকে আমি রিমুভ করে দিচ্ছি, কারণ ওইটা তো আমি আমার নিজেরটা বসাবো। আর ইনপুট শেপ ওটা এটাতে বোঝাই যায়, কারণ ইনপুটের শেপটা। তারপর আমি কি করছি, আমি বললাম না যে ট্রান্সফার লার্নিং এর সময় আমরা সব ওয়েট অ্যান্ড বায়াস গুলা ফিচার এক্সট্রাকশন লেভেলে সবগুলাকে আমরা ফ্রিজ করে দিই। তো এই যে বেস মডেল তো আমার এখানে VGG16টা লোড করা আছে, তো বেস মডেল তো ট্রেনেবল, এটা ইকুয়াল টু ফলস করে আমি সব ওয়েট অ্যান্ড বায়াসকে ফ্রিজ করে দিছি, এটা চেঞ্জ হবে না আমার ট্রেনিং এর টাইমে। তো তারপর আমি জাস্ট মডেলটাকে বিল্ড করতেছি, মডেলটা কেরাস ডট সিকোয়েন্সিয়াল দিয়া। তো এখানে সবার আগে আমি বেস মডেলটাকে লোড করছি। তো এখানে যেটা ভুল যাইতে পারে সেটা হইলো, নর্মালি আমরা কি করি, আগে একটা কনভলিউশন লেয়ার রাখি, কনভলিউশন লেয়ার রাখার পরে আমরা পুলিংটাকে করি। তো এটা একটু খেয়াল রাখতে হবে যে আমি যখন মডেলটাকে এখানে ইনপুট দিয়ে লোড করে ফেলছি তখন কনভলিউশন লেয়ার গুলো এখানে হয়ে গেছে, তো আমার এখানে আবার কনভলিউশন লেয়ার লেখার দরকার নেই, লিখলেও আসলে ইরোর দেয় না, না লেখাই ভালো। তো এই বেস মডেলটাকে আমি এখানে নিয়ে আসলাম সিকোয়েন্সিয়াল এর ভিতরে। তো এই বেস মডেলে আমাদের কি হবে, আমার ইনপুট লেয়ার দ্বারা মানে এই বেস মডেলটা এখানে লোড করা মানে কি, আমি ফিচার এক্সট্রাকশন লেয়ারটাকে লোড করে দিয়েছি। ফিচার এক্সট্রাকশন মানে কি, কনভলিউশন লেয়ারটা আমার এখানে বেস মডেলের ভিতরেই লোড হয়ে আছে। তারপর আমি চাইলে কি করতে পারি, যদি ইচ্ছা হয়, চলা লাগে এরকম না, আমি জাস্ট বলছিলাম যে কোডটারে সব টপিক ইনক্লুড করে দিতে। তো আমি কি করছি, এরপর জাস্ট ম্যাক্স পুলিং ইউজ করছি, না করলে ওইটা। তো এখানে জাস্ট ম্যাক্স পুলিং ইউজ করছি। তারপর আমি আর একটা কনভলিউশন লেয়ার ক্রিয়েট করছি, দুটাই কোনো কারণ নেই আসলে, এটা ইউজ নর্মালি করে না, আমাদের সব কোড একসাথে রাখার জন্য করছি। তারপর আমি একটা এভারেজ পুলিং করছি, এটাও করে না, হয় ম্যাক্স পুলিং ইউজ করে নাহলে এভারেজ পুলিং ইউজ করে। তারপর মেইনলি এই পার্টটা না থাকলে হয়, আমাদের শুরু হয় এইখান থেকে যে বেস মডেলটা লোড করছি। তারপর আমরা নর্মালি আগে ফ্ল্যাটেন করা হইতো, এখানে লেয়ার ডট ফ্ল্যাটেন লিখলে হয়। তো লেয়ার ডট ফ্ল্যাটেন লিখলেও হয়, ফ্ল্যাটেন লিখলে আমাদের কি একটা 1D ভেক্টর তৈরি হয়ে যায়, যেটা আমি কি পরে ফুললি কানেক্টেড নেটওয়ার্কের সাথে কানেক্ট করে দিই। এইটা একটা ওয়ে। নাইলে ওই যে ম্যাম বলছিল যে গ্লোবাল এভারেজ পুলিং ইউজ করা হয় নতুন নেটওয়ার্কে, তো এইটাই আমি করছি এখানে, যে গ্লোবাল এভারেজ পুলিংটাকে ইউজ করছি। তো মেইনলি এইখানে আমার কনভলিউশন নেটওয়ার্কের কাজটা হয়ে গেছে। কনভলিউশন নেটওয়ার্ক যখন ফিচার ম্যাপটা আমাকে দিয়ে দিছে, দেওয়ার পরে আমি জাস্ট কি করতেছি, ওটাকে এই যে গ্লোবাল এভারেজ পুলিং ইউজ করে একটা 1D ভেক্টরে কনভার্ট করতেছি সব ফিচার ম্যাপ। আর এই মাঝখানের লেয়ার গুলো আসলে নর্মালি দেয় না, আমাদের সব কোড গুলাকে একসাথে রাখার জন্য ইউজ করছি। তো দেখা গেল। তারপর ক্লাসিফায়ার হেড, এই যে এইটা হচ্ছে ক্লাসিফায়ার হেড। এখানে আমি কি করছি, প্রথমে 256টা নিউরন ইউজ করছি। তারপর ড্রপ আউট এখনো ম্যাম পড়ায় নাই, নর্মালি ইউজ করা ভালো, এটা আপাতত বাদ। তারপর আমি কি করছি, এটা একটা আউটপুট লেয়ার দিয়ে দিছি সফটম্যাক্স অ্যাপ্লিকেশন ফাংশন দিয়ে। তারপর এই পার্টটুকু তো জানা আছে, আর যে মডেলটা কম্পাইল করতেছি মেইনলি অপটিমাইজার অ্যাডাম দিয়ে। আর যেহেতু এটা আমার ক্যাটাগরিক্যাল, এর জন্য একটা ক্যাটাগরিক্যাল ক্রস ইন্টারফি মানে লস ফাংশন ইউজ করতেছি, আর ম্যাট্রিক্স অ্যাকুরেসি ইউজ করতেছি, অনেক কিছু ইউজ করতে, রেফারেন্স কোড, তারপর ডিসিশন রিকল, অনেক কিছু ইউজ করে। তো এটা গেল আমাদের কিসের কোড, ট্রান্সফার লার্নিং এর কোড। এরপর আসে ফাইন টিউনিং। ফাইন টিউনিং এর ক্ষেত্রে আমি আগেও বলছি যে ফাইন টিউনিং এর ক্ষেত্রে আমরা নর্মালি সব লেয়ার গুলাকে আনফ্রিজ করি না। সবার আগে আমরা যেটা করছি, যেখানে বলছি ওইটাই করছি, যেটা বললাম যে আনফ্রিজ করি না, কিন্তু আমরা সবার আগে আনফ্রিজ করা দিয়ে শুরু করি। সবার আগে আমি সব লেয়ার গুলাকে আনফ্রিজ করছি এখানে ট্রু দিয়ে। আমার ট্রান্সফার লার্নিং এর ক্ষেত্রে কিন্তু এটা সবসময় ফলস ছিল, ট্রান্সফার লার্নিং এর ক্ষেত্রে এটা ফলস। আমি তো ফাইন টিউনিং এর ক্ষেত্রে শুরু করছি আমি এটাকে ট্রু দিয়ে। এরপর আমি কি করছি, এই কোডটা কি করছে, আমার দেখতেছে টোটাল কয়টা লেয়ার আছে, মডেল ডট লেয়ার থেকে দেখতেছে VGG16 এর 16টা লেয়ার থেকে। এই 16টা লেয়ার থেকে এই যে এটাকে পাইথনে এই যে স্লাইসিং বলে, তো স্লাইসিং এর মাধ্যমে আমরা কি করছি, পিছনের 4টা লেয়ার
মানে 0 থেকে 11 পর্যন্ত বা 1 থেকে 12 পর্যন্ত সবকিছু আমি আনফ্রিজ করে দিছি। জাস্ট আমি ট্রেনেবল ফলস করে দিছি 0 থেকে 11 এর জন্য। আর 12 থেকে আমার 15 এই লেয়ার গুলাতে আমার কিন্তু এখনো ট্রু আছে, তার মানে এই লেয়ার গুলার ওয়েট অ্যান্ড বায়াস আমি আপডেট করতে পারবো ব্যাক প্রপাগেশনের সময়। এটা কি বোঝা গেছে? এটা ইম্পর্টেন্ট, কালকে কোডে আসলে এরকম কিছু আসবে, না বুঝতে পারলে বল। এটা আরেকবার বলতে আমি। আচ্ছা দেখ, আমার VGC16 এ 16টা লেয়ার থাকে, তাই না? তো আমার প্রথম দিকের 12টা লেয়ার আসলে তেমন কোনো ইম্পর্টেন্ট কাজ করে না। তো নর্মালি সামনের 4টা লেয়ারই আমাদের শেপ গুলাকে ফর্ম করা শুরু করে এবং ডিটেক্ট করা শুরু করে। এখানে আমি মেইনলি কি করছি, এটাকে বলে পাইথনে স্লাইসিং। স্লাইসিং এর মাধ্যমে আমি পিছন থেকে কাউন্ট করতেছি। তো 15, 14 মাইনাস দিছি, মাইনাস দ্বারা মানে বোঝায় পিছন থেকে কাউন্ট করা। তো আমি পিছন থেকে কাউন্ট করে কি করলাম, যে পিছনের 4টা লেয়ার এর ওয়েট আমি ট্রেনেবল ট্রুই রাখবো, এর বাদে বাকি যেগুলো আছে ওগুলার আমি প্যারামিটার ফলস করে দিতেছি। তাহলে আমার কাউন্টটা আসলে শুরু হয়েছে কত থেকে, যেহেতু 16টা লেয়ার, আমার 11 থেকে কাউন্টটা শুরু হয়েছে, আমি পিছন থেকে কাউন্ট শুরু করছি। 11 থেকে 0 পর্যন্ত সবগুলা লেয়ারের ওয়েট আবার ফ্রিজ হয়ে গেছে। কিন্তু আমার কি প্রথম দিকে কি 16টা লেয়ারেরই ওয়েট ট্রু করা ছিল না? আর এখানে কি 0 থেকে 11 এই কয়টা লেয়ারের ওয়েট আমার ফলস হয়ে গেছে, মানে এগুলার ওয়েট ফ্রিজ হয়ে গেছে। কিন্তু বাকি যে সামনে 4টা লেয়ার আছে ওগুলার ওয়েট কি এখনো ট্রু করাই আছে, তার মানে ওগুলার ওয়েট অ্যান্ড বায়াস আপডেট হইতে পারবে ব্যাক প্রপাগেশনের সময়। এটা কি বোঝা গেছে এখন? এটা জাস্ট সিনটেক্স, এটা লেখার আরো অনেক ওয়ে আছে। তুমি স্লাইসিং ইউজ করছে, তুমি চাইলে এইভাবেও করতে পারছি। তো এখানে লিখে দিচ্ছি 12 বার লুপ চালাবি, তারপরে এখানে জাস্ট মডেল ডট লেয়ারের এখানে 12 বার লুপ চালাই দিবি, নর্মাল লুপ চালাইয়া তারপর জাস্ট এখানে ফলস করে দিবি। কিন্তু এটা ইউজ করছে কেন? কারণ এটা ইউজ করার কারণ হচ্ছে আমরা আসলে সব নেটওয়ার্ক ক্ষেত্রে জানি না সব নেটওয়ার্কে যে 16টা লেয়ার ভিতরে 12টা লেয়ার কাজের থাকবে না, এটা তো আমরা জানি না। তো এই ক্ষেত্রে এই কোডটা ইউজ করে, তো এটা একটা ডাইনামিক কোড। তাহলে আমরা নর্মাল লুপ ইউজ করেও 12টা লুপ 12টা লেয়ার স্কিপ করে পরের 4টা লেয়ার আনফ্রিজ করে দিতে পারতাম। আর এই পার্ট সেম, এই পার্টে কোনো পার্থক্য নেই, জাস্ট আমার ফাইন টিউনিং এতটুকুই চেঞ্জ, যে সবার আগে সব লেয়ারের ওয়েট এন্ড বায়াসকে আমরা আনফ্রিজ করি, করার পরে আমার যেই কয়টা লেয়ার দরকার আছে ওগুলা বাদে সবগুলাকে আবার ফ্রিজ করে দিই। বুঝা গেছে? আর এইখানেও কিন্তু খেয়াল রাখতে হবে এই জিনিসটা ইউজ হইতেছে ক্লাসে বাইরে, সেম সেম কোডের অংশ, তো ওইখানে আর কি করার দেখা যায়। এই ফুল জিনিসটা কিন্তু এখানে ইউজ হইতেছে। বুঝা গেছে? হ্যালো, বুঝা না গেলে বা কঠিন লাগলে কেউ বল। এই একই জিনিস, ম্যামের লিঙ্কে আরো অনেক এক্সট্রা জিনিসপাতি লেখা, একই লেখার ওয়ে। তো হুম, এখন হ্যাঁ চেঞ্জ, এটা তো আমি বলতে পারি না, তো এটাই ছিল ট্রান্সফার লার্নিং এর ফাইন টিউনিং। এইটারে বুঝতে অসুবিধা বলতে হবে, শুনলে টপিকে যাবে। আচ্ছা, কোনো অবজেকশন নেই, তুমি বুঝা গেছে। আচ্ছা, পরের টপিকটা অনেক ঝামেলার, আমার নিজের বলতেই মাথা একটা ছিঁড়ে গেছে। তো এটা আসলে আমি এখান থেকে ক্লিয়ারলি বুঝিও নাই, কোনো কারণে আমি ক্লডের যে প্রম্পটটা দিয়ে বুঝছি ওইটা খুঁজেও পাইতেছি না যে কোথায় রাখছি। এখন মেইনলি আমি যেখান থেকে বুঝছি ওইটাই বুঝি। আহ, এটা একটা পেপার আছে, 3.5 লাখের মতো সাইটেশন। তো 2016 সালের দিকে মানে এই পেপারটা পাবলিশ হয়। ম্যামের গ্রাফ দেখতে আর এই পেপারটা দেখতে সেম, কারণ ম্যাম আসলে এখান থেকে তুলছে। তো এই পেপারটাই এই প্রবলেমটা সলভ করে। এখানে যে প্রবলেমটা আছে, এখানে যে প্রবলেমটা লিখছে ওইটা আগে আমি এক্সপ্লেন করি। তো মেইনলি আমাদের নর্মালি কি হওয়ার কথা, যে একটা নিউরাল নেটওয়ার্কের আমি হিডেন লেয়ার যত বাড়াবো তত আমাদের ট্রেনিং তত ভালো হওয়া উচিত এবং অ্যাকুরেসি
তত ভালো আসা উচিত। কিন্তু এই যে পেপারের অথর, ও দেখছে এখানে যে যখন একটা মডেল ট্রেন করছে 20টা লেয়ারের জন্য, এই মডেলটার ইরোদ ব্যাক কমতে কমতে এই জায়গায় চলে আসছে। কিন্তু এই সেম জিনিসটাই সেম ডাটা সেটের জন্য যখন মডেলটা 56টা লেয়ারের জন্য ট্রেন করছে, তখন আমাদের ইরোর কিন্তু আগের মতো কমে না, তার উল্টাটা হওয়া উচিত ছিল। 56টা লেয়ারের জন্য পারফরমেন্স আরো বেটার হওয়া উচিত ছিল, ইরোরটা আরো বেশি কমার কথা ছিল। তো এই যে জিনিসটা হয়নি, আমি লেয়ার ইনক্রিজ করার সাথে সাথে আমার মডেলের পারফরমেন্স আরো খারাপ হইতেছে, এটা কি বলে ডিগ্রেডেশন প্রবলেম। এখানে এটাই লিখছি, এই যে এখানে একটা প্রবলেম লিখছে ডিগ্রেডেশন প্রবলেম। তো এই যে আমাদের মডেলের লেয়ার ইনক্রিজ করার পরেও পারফরমেন্স ভালো হওয়ার কথা কিন্তু পারফরমেন্স আরো খারাপ হইতেছে, এটা হচ্ছে ডিগ্রেডেশন প্রবলেম। তো ওই সেম ইমেজ টাইম আমি এখানে দিছে, লেয়ার নিয়েও এখানে লিখছে যে 20টা লেয়ার যখন ছিল তখন অ্যাকুরেসি ছিল 91%, 50টা লেয়ার তখন অ্যাকুরেসি হচ্ছে 91%, আর ইরোর তো কম হারে কমতেছে। এখন এই ডিগ্রেডেশন প্রবলেম ম্যাম এই ইনস্টিটিউশন লেখেন, এটা আমি বলতেছি কারণ আমি এইভাবেই বুঝছি। এই ডিগ্রেডেশন প্রবলেম আসার কারণ হচ্ছে মেইনলি, আমি যদি রেসনেট 34 দেখি, ওখানে 34টা লেয়ার থাকার কথা, কনভলিউশন লেয়ার। তো এখানে মেইনলি কি হইতেছে, আমি ইনপুটটাকে যখন পাঠাই তখন আমাদের কি হয়, ইনপুটটা একটা নন লিনিয়ার ফাংশন রেলুর ভিতর দিয়ে পাস হয়। এখন যখন এত বড় একটা নেটওয়ার্কে ইনপুটটা পাস হইতে 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 সামনের দিকে আসে, তখন দেখা যায় ইনপুটে যে ইনফরমেশনটা আছে, নন লিনিয়ার ফাংশনটা আসলে কি করে, ইনপুটে একটা নয়েস অ্যাড করে লিনিয়ার ফাংশনটাকে নন লিনিয়ার ফাংশনে কনভার্ট করে। কিন্তু যখন ইনপুটটা সামনে আসতে থাকে দেখা যায় ইনপুটে এত বেশি নয়েজ অ্যাড হয়ে গেছে যে ইনপুটটা অরিজিনাল ইনপুটের মতোই না, ইনপুটটা সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে। যেহেতু ইনপুটই চেঞ্জ হয়ে গেছে, মডেল আর এই নয়েজি ইনপুট থেকে কি বা লার্ন করতে পারবে। তো এইটা হচ্ছে একটা কারণ ডিগ্রেডেশন প্রবলেমের, যে ইনপুটে নয়েজ অ্যাড হয়ে যাইতেছে। এটা নিয়ে ম্যাম লেখেনি কিন্তু, এটা নিয়ে এই পেপারে লিখছে, আমি মেনলি পেপারটা ঘুরে দিচ্ছি। তো এরপর ম্যাম যেটা লিখছে যে আরেকটা প্রবলেম হচ্ছে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট আর এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট। মেইনলি ভ্যানিশিং গ্রেডিয়েন্টটাই অকার হয়, এক্সপ্লোডিং নর্মালি হয় না। তো ভ্যানিশিং গ্রেডিয়েন্টে কি হয়, আমাদের ওয়েট অ্যান্ড বায়াস আপডেট হওয়ার কথা ব্যাকওয়ার্ড। এখন সমস্যা হচ্ছে এখানে অনেকগুলা লেয়ার, আর ওয়েট অ্যান্ড বায়াস গুলা আমাদের কি, আহ, যখন ডেরিভেটিভ টাইম বের করি দেখা যায় দশমিকে এরকম কিছু ডেরিভেটিভ আসে। তো ডেরিভেটিভ গুলা আমাদের দেখা যাবে, আমি ধরলাম এই লেয়ারের আমি গ্রেডিয়েন্ট ডিসেন্টটা বের করতে চাইতেছি। তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট বের করতে গেলে দেখা যায় এরকম 0.25 বা 0.14 এরকম দেখা যায় 10-12টা ভ্যালু গুণ হইতেছে। কারণ আমরা দেখছি চেইন রুলের মাধ্যমে গুণ হওয়ার পরে কি আমরা একটা লেয়ারের গ্রেডিয়েন্ট গুলা পাই। এই চেইন রুলের মাধ্যমে গুণ হওয়ার কারণে দেখা যায় খুব তাড়াতাড়ি মডেল এখনো লার্ন করা শুরুও করতে পারেনি, দেখা যায় প্রথম বা দ্বিতীয় ইপকেই আমার এই যে গ্রেডিয়েন্টটা আছে গ্রেডিয়েন্টটা জিরোর কাছাকাছি চলে আসে। জিরোর কাছাকাছি আসলে অসুবিধা কি, জিরোর কাছাকাছি আসলে ডাব্লিউ নিউ আর ডাব্লিউ ওল্ড দুটা সেম হয়ে যায়, এই পাশেরটা তো জিরো হয়ে গেছে। যেহেতু জিরো হয়ে গেছে তার মানে কি মডেল আমাদের সামনের লেয়ার গুলা ট্রেনিং বন্ধ করে দেবে, সামনের লেয়ার গুলো আসলে কিছু শিখতেই পারবে না, সামনের গুলো শিখতে পারবে কারণ এখানে আমাদের কি মাল্টিপ্লিকেশনটা কম বার হইতেছে। তো এই যে মাল্টিপ্লিকেশন বেশি বার হওয়ার কারণে গ্রেডিয়েন্ট গুলা চেইন গুলোর কারণে বারবার মাল্টিপ্লাই হওয়ার কারণে আমার একটা লেয়ারের গ্রেডিয়েন্ট একেবারে জিরোর কাছাকাছি চলে আসতেছে, এবং যার ফলে আমাদের এই যে ওয়েটের আপডেট বা বায়াসের আপডেটটা থামতেছে। এর ফলে আমাদের দেখা যায় মডেল সামনের নিউরন গুলা রান করা অফ করে দেয়। তো এটা হচ্ছে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম। এটা কি বোঝা গেছে? আচ্ছা, বললাম বোঝা গেছে। এখন আসি যে মেইন ইস্যু। মেইন ইস্যু হচ্ছে যখন আমাদের VGG19 এই মডেলটা যখন ইউজ করছিল 20টা লেয়ারের, তখন আমাদের অ্যাকুরেসি আসছিল 95%। এখন অথর চিন্তা করছে যে আমি যখন তাহলে 34টা বা 34টা থেকে বেশি ইউজ করতেছি তখন কেন অ্যাকুরেসি কমতেছে। নর্মালি 50-এর জন্য পেপারে লেখছে কিন্তু 34-এর জন্য কমছে, তখন কেন অ্যাকুরেসি কমতেছে, এটা তো কমার কথা না। তো অথর ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম নিয়ে চিন্তা করার পরেও এখন চিন্তা করতেছে তাহলে আমি একটা কাজ করতে পারি, যে এই মডেলটা ডেসনেটের যে 34 মডেলটা, এই মডেলটাকে আমি VGG19 এই মডেলটায় ট্রান্সফার করার ট্রাই করি, এই মডেলটা কনভার্ট করার ট্রাই করি। তখন ও কি করলো, ও চিন্তা করছে দেখ আমাদের VGG19-এ এইখানে এই 4টা লেয়ার আছে,
ডেসনেটেও এই 4টা লেয়ার আছে। আবার এইখানে এই 4টা লেয়ার আছে, ডেসনেটেও এই 4টা লেয়ার আছে, এইখানে এই 4টা লেয়ার আছে, এইখানেও এই 4টা লেয়ার আছে। আবার এতটুকু, তারপর ফুললি কানেক্টেড, এখানে 3টা ফুললি কানেক্টেড, এখানে একটা ইউজ করছে। তো ওরা ফুললি কানেক্টেডটা মেইন ইস্যু ছিল। তখন অথর চিন্তা করছে আমি যদি কোনোভাবে এই লেয়ার গুলাকে অফ করে দিতে পারি, এই লেয়ার গুলো আমি যদি অফ করে দিই, তাহলে রেজনেস 34 এটা সম্পূর্ণ ভিজিটি 19 এর মতো বিহেভ করবে। আর যদি এইভাবে বিহেভ করে, তাহলে আমার অ্যাটলিস্ট অ্যাকুরেসি না বাড়ুক, অ্যাকুরেসিতে কমবে না। তো অথর মেইনলি ইস্যুটা সলভ করার ট্রাই করছে অ্যাকুরেসি বাড়ানো না, অ্যাকুরেসি সেম রাখার। তো সেম রাখতে গিয়ে ও কি করলো, ও চিন্তা করলো ঠিক আছে, আমি তো চাইতেছি এই মডেলটাকে এইটাই কনভার্ট করতে, তাহলে আমি একটা কাজ করি, এইখান থেকে একটা পাথ দিয়ে দিই এইখানে। এখন এ কি করছে, এই যে পার্টটা, এই পার্টটা থেকে কি আসতেছে, একটা ইনপুট আসতেছে, এই লেয়ারের আউটপুটটা ইনপুট আকারে আসতেছে। এখন আমাদের মেইন ইস্যু কখন হইতেছিল, যখন এই ইনপুটটা এই লেয়ার গুলার ভিতর দিয়ে যাইতেছিল, তখন কোনো একটা ইস্যু কজ করতেছিল, যার ফলে মডেলটা খুব খারাপ পারফর্ম করতেছে। এখন অথর কি করছে, ইনপুটটাকে পাস হওয়ার জন্য এই সাইডে আরেকটা ওয়ে দিয়ে দিচ্ছে। বুঝতে পারছোস? তো অথর এইটাও করছে যে এখন আমার কি মডেলের এইগুলা ভ্যালু জিরো করা লাগবে, তো কি করে কোনো একটা ওয়েতে এই ফাংশনের যে আউটপুট, এখানে ইনপুট ধরলাম এক্স আসে, তাহলে এফ অফ এক্স হবে এখানের আউটপুট, এই আউটপুটটাকে ও জিরো করে দেয়। যদি এই আউটপুটটাকে জিরো করে দেয়, এই 3টা লেয়ার কি অফ হয়ে গেল। আর অফ হওয়ার সাথে সাথে আমাদের কি এই যে ইনপুটটা, এটাও কি নর্মালি এখানে চলে আসছে, একেবারে ভিজিজির মতো এখান থেকে এখানে চলে আসছে, যার ফলে আমাদের কি মডেলটা অ্যাটলিস্ট ভিজিজি 19 এর মতো কাজ করতেছে। আর এইটা কি বলে, আমাদের স্কিপ কানেকশন বা রেজিডুয়াল পাথ, মানে এই সাইডে আরেকটা পাথ ক্রিয়েট করে রেজিডুয়াল ব্লক, এই সম্পূর্ণ ব্লকটাকে বলে রেজিডুয়াল ব্লক। মানে এটাকে রেজিডুয়াল ব্লক বলার আসলে কারণ আছে, কারণ এখানে কি হয়, যদি মানে এই জিনিসটা আসলে এক্সপ্লেন করেনি তো একটু কমপ্লেক্স, আমার এখন ক্লিয়ার নাই, তো যতটুকু আমি বুঝি বুঝো না। আমাদের মেইনলি এই জিনিসটা ইউজ করছিল প্রথম দিকে, যে ইমেজকে শার্পেন করার জন্য, বা একটা ইমেজকে ক্লিয়ার করার জন্য, একটা মনে করো ব্লারি ইমেজ আছে, ওই ইমেজটাকে আমি ক্লিয়ার করতে চাইছি। এখন ওইটা করার একটা ওয়ে কি হইতে পারে, যে আমি পুরো ইমেজটাকে বুঝে লার্ন করে করে ডিরেক্ট আউটপুটে না যে আমি একটা কাজ করতে পারি, আমি দেখতে পারি আমার আউটপুট। এখন এই জিনিসটা আসলে কনফিউজিং, যে আসলে আউটপুটটা আগে কই থেকে পায়। তো ধরলাম মডেল ট্রেন করার সময় ওরে কোনো একটা আউটপুট দিয়ে দিয়েছে, একটা ব্লারি ইমেজ দিছে, ওই ইমেজটাকে একটা ক্লিয়ার ইমেজ দিছে। এখন মডেল কি করে এই ক্ষেত্রে, এই দুইটার ইমেজের ভিতরে ডিফারেন্সটা ফিগার আউট করার ট্রাই করে। তো ডিফারেন্সটাকে ধরলাম এফ অফ এক্স দিয়ে আমি লিখতেছি, এবং আমি যদি এই ডিফারেন্সটার সাথে আমার ইনপুটটাকে অ্যাড করে দিই, ইনপুট যদি এক্স ধরি, আর দুইটা ইমেজের ভিতরে আমার ব্লারি ইমেজ আর অ্যাকচুয়াল পারফেক্ট ইমেজটার ভিতরে ডিফারেন্স যদি এফ অফ এক্স ধরি, এই দুইটাকে যদি আমি যোগ করে দিই, তাহলে আমি এই পারফেক্ট ইমেজটাই, এইটা কি বুঝছোস নাকি বল? হ্যালো, আমি কি শাকের? না, আবার একটু বল। মনে কর আমার কাছে একটা ব্লারি ইমেজ আছে, এবং এই ব্লারি ইমেজটাকে আমি হাই একটা রেজুলেশন ইমেজে কনভার্ট করতে চাইতেছি। এখন আমার কাছে একটা ওয়ে কি হইতে পারে, একটা ওয়ে হইতে পারে আমি মডেলের কাছে এই ব্লার ইমেজটাও দিয়ে দেবো, আর এই ইমেজটার একটা হাই রেজুলেশন ইমেজটাও দিয়ে দেবো। এখন মডেল কি করবে, লার্ন করার সময় এইভাবে লার্ন করবে, যে মডেলটা দেখতে এই দুইটা ইমেজের ভিতরে পার্থক্য কতটুকু আছে, এদের ভিতরে যে পার্থক্য ওইটাই তো রেজিডিউয়াল, তাই না? তো ওই পার্থক্যটাকে এফ অফ এক্স বলতেছে। তো মডেলটা এবার কিন্তু এই পার্থক্যটা লার্ন করছে। তারপর এই পার্থক্যের সাথে, দুইটা ইমেজের পার্থক্যের সাথে আমি যদি আমার মেইন ইমেজটাকে অ্যাড করে দিই, তাহলে কি আমি আউটপুটটাই পাবো না? একে নর্মালি চিন্তা করতে, আমার ব্লারি ইমেজ আর পারফেক্ট ইমেজের ভিতরে যে পার্থক্য আছে, ওইটার সাথে যদি আমি ব্লারি ইমেজটাকে অ্যাড করে দিই, তাহলে আমি কি আমি ক্লিয়ার ইমেজটাই পাইতেছি না? হ্যালো। হ্যাঁ, বুঝছি। তো এই মডেলটাও ওই জিনিসটাই ট্রাই করে, যে মডেলটা ডিরেক্টলি আউটপুট ফিগার আউট ট্রাই করার না করে ছোট ছোট স্টেপে ও দেখে যে আউটপুট আর আমার ভিতরে পার্থক্য কত, ওই পার্থক্যটাকে এখানে এফ অফ এক্স বলতেছে, আর ওই এফ অফ এক্স এর সাথে আমার যে ইনপুট, ওই ডিরেক্ট ইনপুটটাকে অ্যাড করে দিতেছে, যার ফলে আমার এখন এতটুকু তো, আচ্ছা, এখন এই জিনিসটা আমি স্লাইড থেকে বলি। আচ্ছা, এখন এই ইস্যু বা সবকিছু তো বোঝা গেছে যে আমি এইখানে কিভাবে এই মডেলটাকে এটাকে কনভার্ট করছি, তাই না? ভিজিজি 19 কে কিভাবে এটা কনভার্ট করলাম, বাকিটুকু আমি বুঝে গেছি। এতটুকু বুঝছস?
যে এই স্কিপ কানেকশনটা দেওয়ার ফলে কি হয়েছে, যে আমি যদি কোনোভাবে এইখান থেকে ইনপুটটাকে ডিরেক্টলি এখানে পাস করে দিতে পারি এবং এই লেয়ার গুলাকে অফ করে দিতে পারি, তাহলে কি এই লেয়ারটা আর এই নেটওয়ার্কটা সেম ভাবে পারফর্ম করবে। এটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য, যে দুইটা মডেলকে সেম বানানো। এখন ওই জিনিসটাই করছে আমাদের নেক্সটে, ধরলাম আরো লেয়ার আছে, ওই লেয়ারে ডিরেক্টলি ইনপুটটাকে অ্যাড করে দিছে, এই যে এইটার মতো, এইটার মতো এইখান থেকে এক্স ইনপুটটা ডিরেক্টলি এইখানে চলে আসতেছে। আর যখন আমার দরকার হবে তখন আমি কি করবো, এটাকে অফ করে দিবো। আর এটা কখন অফ করবো এটা মডেল নিজে ফিগার আউট করবে, আমার ফিগার আউট করা লাগবে না। আর এটা কেন অফ করা লাগবে এটা কি বুঝতে পারছো, যে এটা অফ না করলে আমার পারফরমেন্স কমতেছে। কমার কারণ কি, নেটওয়ার্ক অনেক বেশি হয়ে গেছে, আমার ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম অ্যারাইজ করতেছে প্রথম দিকে। কারণ শেষের দিকে যদি ভ্যানিশিং গ্রেডিয়েন্ট অ্যারাইজ করে তখন তো তেমন কোনো প্রবলেম হয় না, কারণ অলরেডি আমার মডেল চেঞ্জ হয়ে গেছে। তো এর জন্য প্রথম দিকে এই জিনিসটার ভ্যালু জিরো থাকে। এই জিনিসটা আসলে আউটপুট কি দিতেছিল, এফ অফ এক্স রেসিডিউয়ালটা, তাই না? প্রথম দিকে এই রেসিডিউয়ালটার ভ্যালু থাকে জিরো। তো তখন আমাদের ইনপুটটা ডিরেক্ট এখানে পাস হয়ে যায়। আর যখন আমাদের মডেলটা আস্তে আস্তে রান করা শিখে যায়, তখন দেখা যায় রেসিডিউয়ালেও কোনো একটা ভ্যালু, ছোট একটা ভ্যালু চলে আসে। এরকম না যে অনেক বড় একটা ভ্যালু আসে, ছোট একটা ভ্যালু চলে আসে। যার ফলে মডেলটা আস্তে আস্তে আরো ভালো, বেশি অ্যাকুরেসি রান করতে পারে ভিজিজি 19 এর চাইতে। তো আমাদের উদ্দেশ্য ছিল কি, এটাকে সম্পূর্ণ ভিজিজি 19 এ কনভার্ট করা। কিন্তু আমি ভিজিজি 19 এ সম্পূর্ণ কিভাবে কনভার্ট করলাম, আমি জাস্ট ইনপুটটাকে এইখানে এনে দিলাম, তাহলে ভিজিজি 19 এ কনভার্ট হয়ে গেল। এখন আমার উদ্দেশ্য কি, আরেকটু ইমপ্রুভ করা। ইমপ্রুভ করার জন্য আমি কি করতে পারি, দেখ, ইমপ্রুভ করার জন্য ইনপুটটাকে এই জায়গায় তো আনছেই, আনার পরে আমাদের ওই যে রেজিডুয়াল মডেল অল্প একটু যেটা রান শিখতে পারছে, আউটপুট আর ওর ভিতরে যে পার্থক্যটা কি, অতটুকু আমি অ্যাড করে দিছি। এর ফলে দেখা যায় মডেলটা আরো বেটার পারফর্ম করে। তো এই সম্পূর্ণটাকে বলে আমাদের রেজিডুয়াল ব্লক। এই একটা হচ্ছে রেজিডুয়াল ব্লক, আর এই জিনিসটা হচ্ছে একটা স্কিপ কানেকশন। এখন এখানে দেখ আর একটা জিনিস বলছে আইডেন্টিটি। এই আইডেন্টিটি দ্বারা কি বোঝায়, আমি একটু আগে বললাম না যে এইখানে প্রথম লেয়ারের দিকে এই লেয়ার গুলোর জন্য কি হয়, আমাদের ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেমটা অ্যারাইজ হয়, তাই না? তো প্রথম দিকে আমার এই লেয়ার গুলার রেজিডুয়াল বা এফ অফ এক্স হচ্ছে রেজিডুয়াল, এটার ভ্যালু জিরো হইতে হবে। আর এক্সটাকে ডিরেক্টলি এখানে পাস হয়ে যাইতে হবে। তো যখন এক্স ডিরেক্ট এখানে পাস হয়, তখন এটাকে বলে আইডেন্টিটি অপারেশন। তো এখানে দেখ আমাদের মেইনলি এখানে আউটপুটটা কি আসতেছে, দেখ এই লেয়ারে আউটপুট আসতেছে এফ অফ এক্স ইনপুট আসতেছে এফ অফ এক্স প্লাস এক্স, তাই না? এখন আমি যদি কোনোভাবে এফ অফ এক্সটাকে জিরো করে দিতে পারি, জিরো করে দিলে কি এই এক্সটাই সম্পূর্ণভাবে এই লেয়ারে ইনপুট আকারে আসতেছে। তো এইটাকেই বলে আইডেন্টিটি, যে আমার ইনপুটটা স্কিপ হয়ে, অনেকগুলা নেটওয়ার্ক স্কিপ হয়ে অন্য একটা নেটওয়ার্কে চলে আসছে। এটা ক্লিয়ার? না ক্লিয়ার হলে আবার বল, এটা একটু কমপ্লিকেটেড। আচ্ছা, তো এই জিনিসগুলো এখানে লিখছে, আমি আসলে এটা এই জায়গায় পড়ে আসলে তেমন কিছু বুঝিনি। মেনলি এই জিনিসগুলোই লিখছে, যে এইখানে আমাদের ইনপুট, ইনপুটটাকে আমরা কিছু লেয়ার দিয়ে পাস করে একটা রেজিডুয়াল পাই। এখানে কিন্তু নর্মাল আউটপুটটা বের করার ট্রাই করতেছে না মডেলটা একটা রেজিডুয়াল বের করতেছে, যেটা হচ্ছে আউটপুট আর ইনপুটের ভিতরে একটা ডিফারেন্স, ছোট একটা লার্ন করতেছে, ছোট একটা জিনিস। বেশি বড় কিছু লার্ন করার ট্রাই করতেছে না, কারণ বেশি বড় জিনিস লার্ন করতে গেলে ওর ভ্যানিশিং ভেরিয়েন্ট প্রবলেম চলে আসে। তারপর ইনপুটটাকে আমি কি করতেছি, এটা ধরলাম অন্য কোনো লেয়ার, আউটপুট লেয়ার না, এই লেয়ারে আমি ইনপুট আকারে পাঠাইতেছি। এখন এই লেয়ারে দেখ একটা এডিশন করছে, তার মানে এই লেয়ারে ইনপুট কি আসতেছে, এক্স প্লাস এফ অফ এক্স। তো এখন এই মডেলটা আমার নর্মাল ইনপুটটাও পাইতেছে প্লাস রেজিডুয়ালটাও পাইতেছে, যার ফলে মডেলটা একটু ভালোভাবে লার্ন করতে পারতেছে, যার ফলে অ্যাকুরেসিটা আমার আগের থেকেও বাড়তেছে। এখন একেবারে প্রথম দিকে যখন আমাদের ট্রেনিংটা একটু স্লোলি হয়, যখন আমাদের ইনপুটটা কি এতগুলা লেয়ার দিয়ে পাস হয়ে আসতে গেলে অনেক নয়েজ অ্যাড হয়ে যায়, যার ফলে কি মডেল খারাপ পারফর্ম করা শুরু করে। তখন কি করা হয়, তখন এই এফ অফ এক্সটাকে নর্মালি জিরো করে দেওয়া হয়। যদি জিরো হয়ে যায় তাহলে দেখ মডেল এর ইনপুটটা এতগুলা লেয়ার পাস হয়ে আসতেছে, ইনপুটটা এইভাবে জাম্প করতেছে, এখান থেকে এখানে আসলো, তারপর এখান থেকে এখানে আসলো, তারপর এখান থেকে এখানে আসলো, তারপর এখান থেকে এখানে আসলো। তো এর ফলে আমাদের কি মডেলটা অনেক ভালোভাবে লার্ন করতে পারতেছে, রেসিডিউয়ালের কারণেও পারফরমেন্স বাড়তেছে, ইনপুট লাভ দেওয়ার কারণেও পারফরমেন্স বাড়তেছে। সেম ব্যাক প্রপাগেশনের ক্ষেত্রেও দেখ, প্রথম দিকে ব্যাক প্রপাগেশন গুলোর জন্য যদি আমার ভ্যানিশিং গ্রেডিয়েন্ট ইস্যুটা ক্রিয়েট হয়, তাহলে মডেল একেবারে শুরুতেই লার্ন করা বন্ধ করে দেবে। তো প্রথম দিকে আমি কি করব, এই জাম্প করে করে ওয়েট আপডেট করবো, জাম্প করে করে, এইভাবে জাম্প করে করে। তাহলে আমাদের কি মাঝখানের লেয়ার গুলো আসলে তেমন কোনো আপডেট হইতেছে না, যার ফলে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেমটাও ক্রিয়েট হইতেছে না।
আর এখানে আসলে কি দেখ, এই ডট লাইন দ্বারা কি বুঝাইতেছে, দেখ এখানে একটা কি বোল্ড লাইন দিছে আর ডটেড লাইন। তো বোল্ড লাইন দিয়ে কি বোঝায়, আমি যখন দুইটা ভেক্টরকে বা দুইটা ম্যাট্রিক্সকে যোগ করি তখন আমাদের কি দুইটা ম্যাট্রিক্সের ডাইমেনশনটা সেম হইতে হয়। তো এই পর্যন্ত যতবার যোগ হয়েছে প্রত্যেকটা ম্যাট্রিক্সের ডাইমেনশন সেম ছিল, কারণ দেখ এখানে কনভলিউশন লেয়ার সেম। কিন্তু এইখানে গিয়ে এই যে প্যাডিং এরা ইন্ট্রোডিউস করছে, যার ফলে কি আমাদের দুইটা আমাদের এফ অফ এক্স আর এক্স এর ডাইমেনশনটা আলাদা হয়ে যায়। এক্স এর ডাইমেনশন কি এইখানের ডাইমেনশন, আর এফ অফ এক্স এর ডাইমেনশন এই লেয়ার দিয়ে পাস হওয়ার পরের ডাইমেনশন। তাহলে কি করা হয়, এই ডটেড লাইন দিয়ে বুঝাইতেছে এখানে আমি একটা এক্সট্রা ভ্যালু গুণ করে দুইটার ডাইমেনশনকে ফিক্স করে তারপরে অ্যাড করছি, এটাই। তো এটা নিয়েও ম্যাম বলে নাই, এটা জাস্ট পেপার থেকে বুঝা আমার। তো এটাই লিখছে ম্যাম। ম্যাম জাস্ট এই চিত্রটা আমার মনে হয় খুশি হবে। আর স্কিপ কানেকশন আর রেসিডুয়াল ব্লক এতটুকু বুঝলে খুশি হবে, আউটপুটটা ক্লাসের ক্লাসেস তার মানে আছে করতে করেছিল তুমি, এটার করতে বলছিল। আচ্ছা এখন এটার যাই হোক, তো এই টপিকটা বোঝা গেছে নাকি ভাই, আবার বল, তাহলে আমি শুরু থেকে বোঝাবো, সিরিয়াস বলতেছি। বুঝাইতে পারলে আরেকবার বুঝা। আচ্ছা, আমাদের না, রেসিডিউয়াল ব্লকের কোড লাগবে না, ম্যাম ক্লাসরুমে লেখে নাই, আচ্ছা বাকিগুলোর সাথে বলছে যে কোড লাগবে। আচ্ছা, তাহলে তো কোড লাগতেছে না। দেখ এখানে আমাদের মেইন ইস্যু কি, আমি আবার বলতেছি সারিয়ে দেখ। মেইন ইস্যু হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের এই নেটওয়ার্কটার লেয়ার কম আর এই নেটওয়ার্কটার লেয়ার বেশি, কিন্তু বেশি লেয়ার ওয়ালা নেটওয়ার্কে খারাপ পারফর্ম করতেছে। তো অথররা ট্রাই করতেছে কি, এই যে বড় নেটওয়ার্কটা, এই নেটওয়ার্ককে সম্পূর্ণ ছোট নেটওয়ার্কে কনভার্ট করার ওয়ে কি, একেবারে সিম্পলি চিন্তা করা, এই নেটওয়ার্ক গুলো আমি ইনট্যাক্ট রাখবো যেগুলো ছোট নেটওয়ার্কটাতেও আছে। তাহলে এই নেটওয়ার্ক গুলো যদি ইনট্যাক্ট রাখতে হয় আমি কি করতে পারি, এই লেয়ারের ইনপুটটা এই লেয়ারের আউটপুটটা এই লেয়ারে ইনপুট আকারে আসছে, তাই না, এই লেয়ারটা। তাহলে আমি কি করতে পারি, এই লেয়ারের আউটপুটটা এই লেয়ারে এইভাবে ইনপুট আকারে কানেক্ট করে দিতে পারি। সিমিলারলি এইটার আউটপুট এখানে ইনপুট আকারে কানেক্ট করে দিতে পারি, আর এইটা যায় আমি ফুললি কানেক্টেড নেটওয়ার্কে কানেক্ট করে দিতে পারি। তো যদি আমি এইভাবে কানেক্ট করে দিই তাহলে আমাদের কি হবে, আমাদের মডেলটা এইটার হুবহু কনভার্ট হয়ে গেল, যার ফলে সেম অ্যাকুরেসি দিতেছে। এখন দেখ আরেকটা ইস্যু কি অ্যারাইজ করে, দেখ মডেলটার কাছে এই ইনফরমেশনটাও আসতেছে না। আমি চাইতেছি কি, আমি চাইতেছি শুধু এইটার আউটপুটটা এইখানে ডিরেক্টলি ইনপুট আকারে আসবে। কিন্তু প্রবলেম কি হইতেছে, প্রবলেম হইতেছে মডেলের কাছে এই আরো একটা আউটপুট আসতেছে না, এই আউটপুটটাকে বলে এফ অফ এক্স, এইটাকে বলে রেসিডিউয়াল। এই রেসিডিউয়ালটা কি, রেসিডিউয়ালটা হচ্ছে কি, নর্মালি চিন্তা করতে পারো যে ইমেজেরটা নাম মনে রাখতে হলো, জাস্ট মডেলটা স্মল কিছু জিনিস লার্ন করে যে আউটপুট থেকে আমার ডিফারেন্সটা কি, এটা জাস্ট লার্ন করে, বেশি কিছু না, সামান্য কিছু একটা ডিফারেন্স খোঁজার ট্রাই করে। এখন যখন এই লেয়ারে তাহলে ইনপুট কয়টা আসতেছে, দুইটা আসতেছে না, একটা হচ্ছে এফ অফ এক্স আর একটা হচ্ছে এক্স, এই দুইটা আসতেছে না, এতটুকু বুঝছোস, একটু বলিস। হ্যাঁ বুঝছি। আচ্ছা এখন আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য প্রথম স্টেজে জাস্ট এখানে এক্সটাকে আনা, এফ অফ এক্স তো আমরা আনবোই না, তাহলে আমাদের কি কাজ করতে হবে, এই এফ অফ এক্সটাকে জিরো করে দিতে হবে, তাই না। তো এই এফ অফ এক্সটাকে যদি আমি জিরো করে দিই তাহলে ইনপুটটা ডিরেক্টলি এখানে পাস হয়ে গেল। তো এইটাই প্রথম স্টেজে করছিল, যে এক্সটাকে ডিরেক্টলি এখানে পাস করার জন্য এফ অফ এক্সটাকে জিরো করে দিছে, আর এইটাকে বলে আইডেন্টিটি পাসিং। আমি এই যে আইডেন্টিটিটা এখানে পাস করে দিতেছি, এটা গেল। এখন এরপর কি করছে, এটা আসলে প্রথম দিকে ওরা জানতো না যে এটা রেসিডুয়াল ক্যালকুলেট করতেছে, ব্ল্যাক বক্স টাইপ, ওরা মনে করছিল এটা আউটপুট ক্যালকুলেট করার ট্রাই করতেছে, কিন্তু পরে দেখে না এটা আসলে রেসিডুয়াল ক্যালকুলেট করতেছে। তো পরে যখন রেসিডুয়ালটাকে অ্যাড করে দিছে, অ্যাড করে দিয়ে এখানে ইনপুট আকারে দিছে, তাহলে এখানে এখন ইনপুট এক্স আসতেছে না, এক্স প্লাস এফ অফ এক্স আসতেছে, তখন দেখা যায় আমাদের আউটপুটটা আরো ভালো আসতেছে, আগের চাইতেও ভালো আসতেছে। তো এইটাই হচ্ছে আমাদের স্কিপ কানেকশন, এই যে এই লাইনটা, এখানে আমি কি ইনপুটটাকে এতগুলো লেয়ার স্কিপ করে এখানে নিয়ে আসতেছি, এটা হচ্ছে স্কিপ কানেকশন। আর এই সম্পূর্ণ ব্লকটাকে বলে রেসিডুয়াল ব্লক। এখন কোন সময় এফ অফ এক্স জিরো হবে চিন্তা করো, একেবারে প্রথম দিকে,
যখন মডেল কিছু শেখা শুরুও করে নাই তখনই যদি আমি একটা খারাপ ইনপুট দিই কিংবা ব্যাক প্রপাগেশনের সময় যদি আমি এতগুলা ব্যাক প্রপাগেশন করি তাহলে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেমটা অ্যারাইজ হবে। তো যখন প্রথম ইপক গুলাই আমরা কি করব, এফ অফ এক্স গুলাকে জিরো রাখবো। জিরো রাখলে কি হবে, ইনপুটটা ডিরেক্টলি এখান থেকে এখানে পাস হবে, যার ফলে একেবারে আউটপুট লেয়ার পর্যন্ত একটা ভালো ইনপুট যাবে সামনের লেয়ার গুলাই। ভালো ইনপুট যদি যায় মডেল একটা ভালো প্রেডিকশন করবে এবং ওই সময় গ্রেডিয়েন্টটা আপডেট করতেও সুবিধা হবে। এবং গ্রেডিয়েন্ট আপডেটের ক্ষেত্রে কি হবে, মডেল এতগুলা লেয়ারে গ্রেডিয়েন্ট আপডেট করতে গেলে কি হবে, ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম অ্যারাইজ হবে। কারণ এখানে কি অনেকগুলা লেয়ারের গ্রেডিয়েন্ট, এতগুলা এই যে এই লেয়ারের গ্রেডিয়েন্ট বের করার জন্য এইটার গ্রেডিয়েন্ট গুণ করা লাগছে, এইটারটা লাগছে, এইটারটা লাগছে। তো এতগুলা গুণ করতে গেলে কি এইটার তো লাগছে, সামনের গুলা লাগছে, এতগুলা গুণ করতে গেলে আমাদের কি গুণফলটা অনেক ছোট হয়ে যায়, তার ফলে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট অ্যারাইজ করে। তো আমি কি করতে পারি, যে এই গ্রেডিয়েন্ট গুলাকে আমি কাউন্টই করবো না, তো আমি এই পাথ দিয়ে যদি যাই এই গ্রেডিয়েন্ট গুলা কি গুণ হবে? না। গুণ যদি না হয় তাহলে কি ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেমে অ্যারাইজ করতেছে না। তো প্রথম দিকে এরকম এফ অফ এক্সটাকে জিরো রেখে এই প্রবলেমটা সলভ করা হয়। পরে যখন নেটওয়ার্কটা কিছু লার্ন করা শুরু করে দিছে তখন এফ অফ এক্সটাকে আসলে জিরো নিজেই চেঞ্জ হয়ে যায়, জিরো থেকে সামান্য কিছু ভ্যালু অ্যাড হইতে থাকে, যার ফলে মডেলটা প্রিভিয়াস থেকেও ভালো পারফর্ম করে। এই পুরো কনসেপ্টটাই হচ্ছে স্কিপ কানেকশন বা রেজিডুয়াল ব্লক। আর এটা একটা মারাত্মক লেভেলের পেপার, মানে 2016 সালে এই এই ব্যক্তি এমআইটিতে আছে, তো মাইক্রোসফটের থেকে মনে হয় রিসার্চটা করছে। তো এটার সাইটেশন 3.5 লাখের মতো এখন পর্যন্ত, জাস্ট 12 পেজের একটা পেপার, আর খুবই সিম্পল ভাষায় লেখা, আসলে তেমন প্রথম লেভেল। তো এটাই 12 পেজের ভিতরে তো 3 পেজও খালি রেফারেন্সই দিছে, বুঝছস? রেসিডুয়াল পেপারটা, মানে আমি বলতেছি না এক্সামের জন্য পড়তে, সময় পাইলে পড়িস, পড়ে মজা হবে। আচ্ছা, এখন বুঝলে। এক মিনিট, আমার ফোন কল করতেছে। আমি একটু ইয়েগুলো কোড গুলাও দেখাই দিও, আচ্ছা? আচ্ছা আচ্ছা, এক মিনিট। আচ্ছা, কে যেন কি বলতেছিল, সাবেরা মনে হয় কিছু বলতেছিল। আচ্ছা, তো সিএনএন কোন পেজ থেকে শুরু রে? সারিয়া, সিএনএন কোন পেজ থেকে শুরু? লাইক 46 থেকে। আচ্ছা, প্যাডিং কি আমি আগের দিন বুঝাইছি যে প্যাডিং মেনলি ইউজ করে যখন কর্নারে কোনো ইম্পর্টেন্ট ফিচার থাকে বর্ডার গুলায়, তখন প্যাডিং ইউজ করলে দেখা যায় ওই ফিচারটা ফিল্টারের ভিতরে মাল্টিপল টাইম আসে। আর যদি মাল্টিপল টাইম আসে ওই ফিচারটার ইম্পর্টেন্স বেড়ে যায় এবং ফিচারটা আমাদের ওয়েট গুলাকে আপডেট করতে হেল্প করে, যার ফলে মডেল ভালোভাবে চলবে। তো এই জিনিসটা এইখানে লিখছে। আর এখানে একটা জিনিস বলছে যে ভ্যালিড কনভলিউশন, এটা দ্বারা বোঝায় আমি কোনো প্যাডিং অ্যাড করিনি। সেম কনভলিউশন এটা দ্বারা বোঝায় আমি এমন ভাবে প্যাডিং অ্যাড করছি
যাতে ইনপুট সাইজ আর আউটপুট ইমেজের সাইজ আমার সেম থাকে। এখন ওইটা কত প্যাডিং হতে হবে ওটা আমার ফিগার আউট করতে হবে ফর্মুলা দিয়ে। ফর্মুলা মনে হয় আছে p is equal to f minus 1 divided by s, এটা দিয়ে প্যাডিং এর ভ্যালু বের করা যায়। স্লাইডে লেখা আছে কিনা আমি জানি না। আচ্ছা, তো এখানে একটা কোড দিছে, এই কোডে বলতেছে যে প্যাডিংটাকে কিভাবে কোডে লিখতে হয়। প্যাডিং ভ্যালিড, এটা দ্বারা বোঝাইতেছে আমার কোনো প্যাডিংই নাই, নর্মালি যেরকম ভাবে ফিচার ম্যাপ ছোট হওয়ার কথা ওইভাবে ছোট হইতে আসছে। আর প্যাডিং সেম লাইনে কোড, প্যাডিং সেম এর কোনো কোড নেই। তো এখানে জাস্ট প্যাডিং ইজ ইকুয়াল টু সেম দেখলে এমন ভাবে প্যাডিংটা নিজে নিজেই অ্যাপ্লাই হয়ে যায়, যার ফলে আমাদের ইনপুট আর আউটপুট ফিচারের সেম সাইজ থাকে। তো এখানে একটা ফর্মুলা লেখছে, এটা আসলে তেমন বোঝার কিছু নেই, যে শেপ অফ দা প্যাডেড ইমেজ কি হবে। আমি প্রিভিয়াস ইমেজের শেপের সাথে জাস্ট 2 ইনটু প্যাডিংটা যোগ করে দিতেছি। তো প্যাডিং ক্যান ইউজ করে বলছি যে ইমেজ সাইজটাকে স্টেবল রাখে, তারপর এজে বা বর্ডার ইনফরমেশন গুলোকে প্রিজার্ভ করে, তারপর ডিপার সিএনএন এ কিন্তু এটা অনেক ইউজ করি। কারণ কি হয়, অনেক বড় যদি সিএনএন নেটওয়ার্ক হয় আর প্রত্যেকটা কনভলিউশনের পর যদি ইমেজটা ছোট হইতে থাকে, একটা টাইম দেখা যাবে ইমেজ একেবারে 1D না, জাস্ট একটা 1x1 ভেক্টরে কনভার্ট হয়ে গেছে, তার ফলে কি আমাদের মডেল রান করা বন্ধ করে দেবে। এই ফর্মুলাটাও আমি আগের দিন এক্সপ্লেন করছি, যে আমি যদি প্যাডিং সহ ফিচার ম্যাপের সাইজ বের করতে চাই তাহলে কিভাবে করবো। এইচ আউট, এটা হচ্ছে হাইট এন্ড ওয়েট। হাইট যদি আমি বের করতে চাই, এইচ ইন আমার কারেন্ট হাইট যেটা দেওয়া আছে ওইটা মাইনাস আমার কার্নেল বা ফিল্টারের সাইজ, ফিল্টারের তাও ফিল্টারের সাইজ প্লাস 2 ইনটু প্যাডিং ডিভাইডেড বাই স্ট্রাইপ। আর এইটা খেয়াল রাখতে হবে, এখানে ফ্লোর ভ্যালুটা ইউজ করে, এই যে এই সাইনটা এটা হচ্ছে ফ্লোর ভ্যালু সাইন, আর এর সাথে অ্যাড করে দেন। তো এটা কি সাইজ অফ ইমেজ, আচ্ছা এটা ওই সেম ফর্মুলাটাই লিখছে, এখানে কিছু এক্সাম্পল দেয়া। এইটা ভালোই জানি না করতে হবে, বুঝতে করা লাগবে কিনা মনে রাখবো। আচ্ছা, শেয়ার্ড ওয়েট, আচ্ছা এটা দ্বারা কি বোঝাইতেছে যে আমাদের অনেকগুলা ইমেজ দেখা যায় সেম ফিল্টার ইউজ করে। তো ধরলাম একটা ইমেজে আমার এজ ডিটেক্ট করার যে ফিল্টারটা আছে, আমার যতটুকু মনে আছে এরকম 1100111, এটা দিয়ে কোন একটা ভার্টিক্যাল বা হরিজন্টাল এজ ডিটেক্ট করে। তো এই ফিল্টারটা আমি কি মাল্টিপল ইমেজে ইউজ করতে পারি, যে কোনো ইমেজে ইউজ করতে পারি এজ ডিটেক্ট করার জন্য। তো আর আমার ওয়েট সিএনএন এর ক্ষেত্রে এই যে ফিল্টারটা আছে না, সম্পূর্ণ ফিল্টারটাকেই ওয়েট হিসাবে কনসিডার করা হয়। তো এই ক্ষেত্রে আমি ফিল্টারটা যেহেতু মাল্টিপল ইমেজে বা মাল্টিপল ডাটা সেটে ইউজ করতে পারতেছি, তার মানে কি আমি ওয়েট শেয়ার করতে পারতেছি সিএনএন এ। এখানে ওই জিনিসটাই লিখছে যে সেম ওয়েট আর শেয়ার্ড অ্যাক্রস অল স্পেশাল লোকেশন, মানে এই আমাদের ফিল্টারটাই আমি এই লোকেশনে ইউজ করতেছি, এই লোকেশনে ইউজ করতেছি, এই লোকেশনে ইউজ করতেছি, এই লোকেশনেও আমি ইউজ করতেছি এজ ডিটেক্ট করার জন্য। সিমিলারলি আমি ডিফারেন্ট ডাটা সেটে ইউজ করতে পারি। এই জিনিসটা এখানে দেখছি, এই যে ফিল্টার ডাজ নট চেঞ্জ ওয়াইল মুভিং, ফিল্টারের ভ্যালু চেঞ্জ হইতেছে না, মানে একটা গো থ্রুতে চেঞ্জ হয় না। যখন একবার সম্পূর্ণ ইমেজটা হিট করা শেষ হয়ে যায় তখন ফিল্টারের ভ্যালু চেঞ্জ হয়। তারপর একটা ফিল্টার ইউজ করা হয় অ্যাক্রস হোল ইমেজ টু ডিটেক্ট সেম ফিচার এট ডিফারেন্ট লোকেশন, মানে ডিফারেন্ট লোকেশনে সেম ফিচার বা সেম এজ ডিটেক্ট করার জন্য আমরা সেম ফিল্টার ইউজ করতে পারি। তো এটাই লিখছে যে একটা ফিল্টার টপ রাইট বটম আরো অনেক দিকে মুভ করে স্পেশাল সেম ধরনের রিলেশন খুঁজে বের করার জন্য। এটাই হচ্ছে শেয়ার্ড ওয়েট। তারপর আসে ইন্ডাকটিভ বায়াস। ইন্ডাকটিভ বায়াস বলে ওয়েট শেয়ারিংও একটা ইন্ডাকটিভ বায়াস। ইন্ডাকটিভ বায়াস দ্বারা বোঝায় যে একটা মডেল কিছু একটা অ্যাজিউম করে নেয় আমার প্রেডিকশনটা মেক করার জন্য। এখানে ওয়েট শেয়ারিং একটা ইন্ডাকটিভ বায়াস হিসেবে কনসিডার করা হয়েছে, কারণ সিএনএন অ্যাজিউম করে নেয় যে হ্যাঁ আমি এই যে আমাদের ভার্টিক্যাল এজ বা হরিজন্টাল এজ, এটা এই হরিজন্টাল এজটা আমি কি ইমেজের অনেক জায়গায় পাইতে পারি। তো ও অ্যাজিউম করে নেয় যে ফিল্টারটা আমি শুধু এই জায়গায় রান করবো না, ফিল্টারটা আমি পুরো ইমেজে রান করবো, কারণ আমি এই ধরনের এজ অনেক জায়গায় পাইতে পারি। তো এই যে একটা জিনিস অ্যাজিউম করে নিব যে এই ধরনের এজ আমি অনেক জায়গায় পাইতে পারি, যার ফলে আমি কি এই ফিল্টারটাকে পুরো ইমেজের উপর দিয়ে রান করবো। তো এই যে ওয়েটটা শেয়ার করার জন্য এই জিনিসটা অ্যাজিউম করে নিল, এই জন্য এটাকে বলে ইন্ডাকটিভ বায়াস। আচ্ছা, তো এটা গেল
যে সেট অফ অ্যাজাম্পশন মডেল মেক্স বিফোর সিইং এনি ডাটা, কোনো ডাটা দেখার আগেই মডেল কিছু একটা অ্যাজিউম করে নেয় আমাদের প্রেডিকশন মেক করার জন্য। তো এখানে আরো কিছু ইন্ডাকটিভ বায়াস নিয়ে লেখছে। একটা হচ্ছে লোকাল কানেক্টিভিটি। তো লোকাল কানেক্টিভিটি দিয়ে আমাদের ও অ্যাজিউম করে নেয় যে নিয়ার বাই পিক্সেল গুলা আমাদের বেশি ইম্পর্টেন্ট। আমার নিয়ার বাই পিক্সেল গুলা নিজেদের ভিতরে যদি ইনফরমেশন শেয়ার করতে পারে তাহলে মডেল বেটার পারফর্ম করবে। এই যে অ্যাজিউম করে যায় নিয়ার বাই পিক্সেল ম্যাটারস মোর দেন ডিস্টেন্স ওয়ান। তো এই জিনিসটা অ্যাজিউম করি আসলে কি করে, মডেল একটা ফিল্টার নেয়, ফিল্টার নিয়ে কি করে এই নিয়ার বাই পিক্সেলের ভিতরে ইনফরমেশন শেয়ার করা শুরু করে দেয়। ওই যে মডেল আমাদের ফিচার ম্যাপ তৈরি করা মানে কি, এই চারটা আমাদের সেল নিজেদের ভিতরে ইনফরমেশন শেয়ার করে নতুন একটা সেলে কনভার্ট হয়, নিজেদের ইনফরমেশন শেয়ার করতে পারতেছে, আর এরা নিয়ার বাই সেল ইনফরমেশন শেয়ার করতেছে। তো মডেল এজিউম করে নিছে আমি যদি এইভাবে নিয়ার বাই সেলগুলোকে ইনফরমেশন শেয়ার করতে দিই তাহলে আমি বেশি ভালো পারফর্ম করবো। তো এইটা হচ্ছে লোকাল কানেক্টিভিটি। আচ্ছা, তারপর হচ্ছে ট্রান্সলেশন ইনভ্যারিয়েন্স। তো এইখানে মডেল কি অ্যাজিউম করে যে ফিচার ইজ ইউজফুল রিগার্ডলেস, আচ্ছা ফিচার যেখানে অ্যাপিয়ার করুক ফিচারটা ইউজফুল। তো আমাদের ধরলাম একটা ইমেজ আছে যেখানে ধরলাম একটা বিড়ালের চোখ এই জায়গায় আছে, আর একটা ইমেজ আছে যেখানে একটা বিড়ালের চোখ এই জায়গায় আছে। এখন মডেল যদি চিন্তা করে বিড়ালের চোখ সবসময় এই জায়গাতেই থাকবে, এই চোখটাকে যদি লোকেশন ডিপেন্ডেন্ট করে ফেলে তাহলে কি এই চোখটা আর মডেল ডিটেক্ট করতে পারবে না। এখন ও চিন্তা করছে আমি বিড়ালের চোখ এই যে এই কর্নার জায়গায় খুঁজবো। তো এই অ্যাজাম্পশনটা মডেল মেক করে না, মডেল চিন্তা করে যে ফিচার আমি যে কোনো জায়গায় খুঁজে পাইতে পারি, আমি কোনো ফিচারকে লোকেশনের সাথে মার্জ করে ফেলবো না যে এই ফিচারটা আমি এই লোকেশনে পাইতে পারি। তো এইটা কি বলে ট্রান্সলেশন ইনভ্যারিয়েন্স, যে আমার ফিচারটা যেখানে থাক মডেল রিগার্ডলেস আমার ভালোভাবে প্রেডিকশন মেক করতে পারবে বা ফিচারটাকে ডিটেক্ট করতে পারবে। এই যে and edge detector learned in the top left corner also work in the bottom right corner। তো এখানে যদি একটা এজ ডিটেক্ট করে এখানেও ও এজ ডিটেক্ট করতে পারবে। এটা বোঝা গেছে, বললাম বুঝে গেছি। তারপর সিএনএন অ্যাজিউম করে নেয় যে হায়ারকিয়াল কম্পোজিশনে অ্যাজিউম করে নেয় যে কমপ্লেক্স থিং গুলা আসলে ছোট ছোট সিম্পল থিংস এর মাধ্যমে বিল্ড হয়ে আসে। যেমন আমাদের মডেল কি করে আগে থেকে চিন্তা করে নিয়েছে আমি সবার আগে এজ ডিটেক্ট করবো, এজ ডিটেক্ট করার পরে ওই এজ গুলাকে কম্বাইন করে আমি কিছু শেপে কনভার্ট করবো, শেপ গুলাকে আমি যখন ফিগার আউট করে ফেলবো শেপ গুলাকে আমি কম্বাইন করা শুরু করে একটা সম্পূর্ণ বিড়াল বা সম্পূর্ণ ফেস বিল্ড করা শুরু করবো। তারপর ওইটাকে আমি ডিটেক্ট করা শুরু করবো যে এটা কিসের ফেস, বিড়ালের ফেস নাকি কুকুরের ফেস। সবার আগে তো আমার ফেসটাকে বিল্ড করতে হবে। তো মডেল এই ফেসটাকে বিল্ড করে ছোট ছোট স্টেপের মাধ্যমে, এটাই হচ্ছে হায়ারার্কিক্যাল কম্পোজিশন। এর জন্যই কিন্তু সামনের লেয়ার গুলো বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে শেপ গুলা তৈরি হইতেছে আর এখানে কি এজ ডিটেক্ট হইতেছে, এজ গুলা আমাদের মার্জ হইতেছে, তো এগুলো বেশি ইম্পর্টেন্ট না, এগুলো সব মডেলই করতে পারে। তো এটা গেল হায়ারার্কিক্যাল কম্পোজিশন। তো এইখানে ওই জিনিসটাই লিখছে যে ফার্স্ট সিএনএন লেয়ার এজ আর লাইন কালার এগুলো ডিটেক্ট করে, মিডল লেয়ার গুলা টেক্সচার কর্নার শেপ এগুলো ডিটেক্ট করে, ডিপ লেয়ার গুলা চোখ বা শেপ গুলাকে ই করে আমাদের বডি পার্ট ডিটেক্ট করা শুরু করছে। তারপরে আমাদের লাস্টে সবগুলা একটা অবজেক্ট বিল্ড করে তারপর অবজেক্টটাকে আইডেন্টিফাই করার ট্রাই করে। তারপর কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক এগুলো তো পড়ছি যে রেলুক্যান ইউজ করে। তারপর হচ্ছে পোলিং, পোলিং এর পরে দিলাম মনে হয়। আচ্ছা, পোলিং এ কি করে আমাদের দুইটা পোলিং, মেইনলি তিনটা পোলিং আছে, ম্যাক্স পোলিং, এভারেজ পোলিং আর গ্লোবাল এভারেজ পোলিং। আরো অনেক পোলিং আছে আসলে, গ্লোবাল এভারেজ পোলিং আছে, গ্লোবাল ম্যাক্স পোলিংও আছে, ওটা পড়ায়নি। আচ্ছা, ম্যাক্স পোলিং এর ক্ষেত্রে আমাদের কি করে যে সেম নতুন আমাদের ফিচার ম্যাপটা পাইলাম, এখন আমি কনভলিউশন অপারেশন করার পরে ধরলাম এরকম একটা ফিচার ম্যাপ পাইছি। তো ম্যাক্স পোলিং এ কি করবে এই সবগুলা ফিচার ম্যাপের উপরে নতুন আর একটা ফিল্টার নিয়ে আসবে। ফিল্টারটা নর্মালি 2x2 সাইজের হয়, বেশিরভাগ টুডেই দেখবা 2x2 এর বেশি হয়, কিন্তু অবশ্যই ইউজ করা যায় বেশি, কিন্তু নর্মালি 2x2 হয়। তো এইখানে কি করে এই সেলগুলা থেকে ম্যাক্সিমাম যে ভ্যালুটা আছে ধরলাম এখানে 2, 5, 7, 9 এই ভ্যালুগুলো আছে, ও নতুন যে ফিচার ম্যাপটা তৈরি করতেছে ওই ফিচার ম্যাপে এই চারটা থেকে ম্যাক্সিমাম ভ্যালুটা এখানে চলে আসবে। যার ফলে কি হইলো আসলে এই 9 এর কাছেও কিন্তু এর পাশের সেলগুলোর ইনফরমেশন আছে, তাই না? তো এই 9 হচ্ছে সবচেয়ে ডমিনেন্ট ফিচার। তো আমরা ম্যাক্স পোলিং এর মাধ্যমে সবচেয়ে ডমিনেন্ট ফিচারটাকে নিয়ে আসতেছি, আর যেগুলো লেস ডমিনেন্ট ফিচার ওগুলো লেস পোলিং। আমি নতুন একটা ফিচার ম্যাপ তৈরি করতেছি যেটা আমাদেরকে মেইন ইমেজের চাইতে অবশ্যই ছোট হবে, কারণ কি আমি চারটা সেল থেকে একটা ভ্যালু নিতেছি, এরকম আরো আমি ফিল্টার থেকে মুভ করতে করতে নতুন একটা ফিচার ম্যাপ তৈরি করবো। আর ওই ফিচার ম্যাপটা
সবগুলাই আমার ডমিনেন্ট ফিচার দিয়ে তৈরি হবে, যার ফলে এই ক্ষেত্রে যে ইমেজটা তৈরি হয় এই ইমেজটা অনেক শার্প তৈরি হয়। আর এটা দেখা যায় আমাদের ইমেজের রেজুলেশনটা ইনক্রিজ করতে ইউজ হয়। আচ্ছা, এটা গেল। এভারেজ পুলিং এ কি হয় এটা আসলে বোঝানোর কিছু নেই, সবগুলা সেল থেকে ভ্যালু নিয়ে এভারেজ করে দেয়। আচ্ছা, তো এখানে ওই জিনিসটাই দেখাইছে যে ম্যাক্স পুলিং করছে, আমি জুম করে দেখাই। আচ্ছা, এখানে কি হইতেছে, আমাদের এই যে 2x2 সাইজের ফিল্টারটা সবার আগে এইখানে আসছে, আসার পর এর ভিতরে ম্যাক্সিমাম 7 নিছে। তারপর নর্মালি পোলিং এর ক্ষেত্রে স্টাইল ইউজ করে 2, তো 2 ঘর যদি মুভ করে এরপর এই জায়গায় আসবে, এই জায়গায় আসলে কি এখান থেকে ম্যাক্সিমাম ভ্যালু কত 5, এখানে এভারেজ পুলিং করছে এই জন্য এটা দেখাইতেছে। ম্যাক্স পুলিং করলে 5 না 9 আসতো। তো এইভাবে এরপর নিচে আসতো, নিচে থেকে আবার ম্যাক্সিমাম ভ্যালুটা নিত। তো এই যে তো ওই জিনিসটাই এখানে দেখা আছে যে স্ট্রাইক 2 নরমালি থাকে। তো এই সেলের ভিতরে ম্যাক্সিমাম ভ্যালু কি 7, এই সেলের ভিতরে ম্যাক্সিমাম ভ্যালু কি না 11, সরি। তারপর কি 2 ঘর নিচে আসছে এইখানে, এখান থেকে ম্যাক্সিমাম 12, তারপর এখান থেকে ম্যাক্সিমাম 10। এভারেজেও সেম, বোঝানোর কিছু নেই। তারপর তারপর গ্লোবাল এভারেজ পুলিং। গ্লোবাল এভারেজ পুলিং এ কি করে, আমি এভারেজ পুলিং এ কি করতেছিলাম, এই 4টা সেল থেকে একটা এভারেজ ক্যালকুলেট করে একটা সেলে ভ্যালু বসাই দিয়েছিলাম। গ্লোবাল এভারেজ পুলিং এ আমি সবগুলা সেল থেকে একটা ভ্যালু ক্যালকুলেট করে just একটা ভ্যালু নিয়ে আসবো, 1x1 এর ম্যাট্রিক্স চলে আসবে। এই যে পুলিংটা, এই ভ্যালুটার ভিতরে আসলে সবগুলার ইনফরমেশন সামারাইজ আকারে থাকে। তো এই নর্মালি না, গ্লোবাল এভারেজ পুলিং আসলে একেবারে শেষে যখন আমরা একটা ভালো ফিচার ম্যাপ পেয়ে যাই, ওই ফিচার ম্যাপটাকে গ্লোবাল এভারেজ পুলিং এর মাধ্যমে ছোট করা হয়, যার ফলে কি আমার ওইখানে এই সেলটার ভিতরে সবগুলা সামারাইজ করা আছে। তারপর এইটাকে আমরা কি করি, ফুললি কানেক্টেড লেয়ারে পাঠাই দিয়ে প্রেডিকশন করি, আউটপুটটা কি আসবে। এখন এখানে আসলে এই জিনিসগুলাই লিখছে। তো এই যে গ্লোবাল এভারেজ পুলিং এখানে কি করছে একটু খেয়াল রাখতে হবে, এখানে ফিচার ম্যাপ কয়টা আসছে 1 2 3 4। এই ফিচার ম্যাপের জন্য একটা গ্লোবাল এভারেজ পুলিং এর ভ্যালু আসছে, সেটা হচ্ছে এইটা। নিচের ফিচার ম্যাপের জন্য আরো একটা আসবে, তারপরের ফিচার ম্যাপের জন্য একটা, তারপরের ফিচার ম্যাপের জন্য একটা, 4টা ভ্যালু আসছে। এই যে একটু খেয়াল রাখতে হবে, এই ভ্যালুটার কাছে এই প্রত্যেকটা সেলের ইনফরমেশন আছে, এই ভ্যালুটার কাছে এই প্রত্যেকটা সেলের ইনফরমেশনের সামারি আছে, এক্সাক্ট ইনফরমেশনটা নাই, সামারিটা আছে। এখন এটা আমরা নর্মালি কি দেখছি, নর্মালি দেখছি আমরা ফিচার ম্যাপটাকে বিল্ড করার পরে ফ্ল্যাটেন করি। ফ্ল্যাটেন করলে কি অসুবিধা হইতো, ফ্ল্যাটেন করলে অসুবিধা হইতো আমার এখানে এই ভেক্টরটা আসলে কতটুকু তৈরি হইতো চিন্তা করি না, এখানে আমার জাস্ট 1x4 এর একটা ভেক্টর তৈরি হয়েছে। কিন্তু আমি যদি ফ্ল্যাটেন করতাম তাহলে ভেক্টরটা কত বড় হইতো, এইখানে কয়টা ভ্যালু আছে 1 2 3 4, 16টা, 16 ইন্টু 4 সমান সমান সামথিং আসবে। তো এই 1x সামথিং সাইজের একটা ভেক্টর তৈরি হইতো, এই ভেক্টরটা কি অনেক বড় হইতো, এই ভেক্টরটা অনেক ছোট হইতো। এখন সমস্যা হচ্ছে মডেলে যখন আমি অনেক বেশি ভ্যালু সিমিলার টাইপের ভ্যালু ইনপুট দিই, মডেল ডাটা মুখস্থ করা শুরু করে দেয়। ডাটা মুখস্থ করাটা কি ওভারফিটিং বলে। তো যার ফলে গ্লোবাল এভারেজ পুলিং ইউজ করলে ওভারফিটিং ইস্যুটা অ্যারাইজ হয় না এবং মডেল ভালোভাবে লার্ন করতে পারে। প্লাস কি এখানে আরো অসুবিধা কি, এইখানে এতগুলা ফিচারকে আমার কানেক্ট করার জন্য অনেক বেশি নিউরন ইউজ করা লাগবে, যার ফলে আমাদের কি প্যারামিটার, ট্রেনেবল প্যারামিটার অনেক বেশি বাড়তেছে। তো এইটাই। আচ্ছা, এখানে একটা প্রবলেমের কথা ম্যাম দেখছি, এটা আসলে একটা ইন্টারেস্টিং প্রবলেম। আচ্ছা, এইখানে আমি যদি ফিল্টারটাকে পাস করি, ঠিক আছে, ধরলাম এখানে ফিল্টারটাকে যদি আমি পাস করি, এখান থেকে ও কি করছে আমাদের 200 এই ইমেজটার উপরে আমি ফিল্টার পাস করছি, ঠিক আছে, এই ইমেজটার ভ্যালু হচ্ছে এইটা।
এই ইমেজটার উপরে ফিল্টার পাস করার পরে আমার ম্যাক্স পুলিং করার পরে আমি এই সেলেও 255 পাইছি, এই সেলেও 255, এই সেলেও 255, এই সেলেও 255। তাহলে চিন্তা করতো ফিল্টারের ভ্যালু গুলা কি কি হবে। ফিল্টারের প্রথম ঘরে কত থাকতে হবে, 255 পাইতে হইলে 0, তারপর এই ঘরেও 0, আচ্ছা ফিল্টারের ভ্যালু ফিগার আউট করতে পারবেন না। আচ্ছা যাই হোক, তো ম্যাক্স পুলিং আমি করতেছি, করলে এখান থেকে ম্যাক্স ভ্যালু কত আসবে 255, এখান থেকে ম্যাক্স ভ্যালু 255, এখান থেকেও 255, এখান থেকেও 255। এখন এই যে 255 ভ্যালু, এটা কি একটা হোয়াইট পিক্সেলের ভ্যালু, তাই না? 0 হচ্ছে ব্ল্যাক পিক্সেল, আর যখন কালারটা সাদার দিকে যায় তখন 255 চলে আসে। এখন এই ইমেজটা, এই স্টিকটা আসলে ও দিতে কি করতে পারেনি, ও সম্পূর্ণ সাদা ইমেজ দেখতেছে। এটা হচ্ছে ম্যাক্স পুলিং এর একটা ডিসঅ্যাডভান্টেজ। এটা কোনো স্পেসিফিক ডিসঅ্যাডভান্টেজ না, এটা এভারেজ পুলিং এর ক্ষেত্রে হইতে পারতো, মানে এরকম নর্মালি হয় না, এটাই দেখছি। এভারেজ পুলিং এর ক্ষেত্রে কি হয়েছে, এভারেজ পুলিং এর ক্ষেত্রে দেখ ইমেজটা একটু ফ্যাকাশে হয়ে গেছে। কারণ কি, এখানে দেখ ইন্টেন্সিটিটা কমে গেছে কালারের, 255 থেকে এখানে 128 দিয়ে দুইটা ভ্যালু চলে আসছে। যার ফলে আমাদের 255 দুইটা আছে, এই দুইটা কি ইমেজটাকে একটু সাদা বানাই দিতেছে, আর 228 কি ইমেজটাকে একটু কালো বানাই দিতেছে। দুইটা মিক্স আপ হয়ে একটা ফ্যাকাশে টাইপের ইমেজ চলে আসছে। এবারে পুলিং এর ক্ষেত্রে অ্যাটলিস্ট আমি এই ক্ষেত্রে কি ইমেজটাকে দেখতে পাচ্ছি, এখানে তো দেখতেই পাচ্ছি না। এখন উল্টা প্রবলেমও হয়, এইটা ইমেজটাকে জাস্ট ইনভার্ট করে দিছে, তখন আমি ম্যাক্স পুলিং এর ক্ষেত্রে এবার আমি ইমেজটাকে দেখতে পাচ্ছি খুব ভালোভাবে, কিন্তু এভারেজ পুলিং এর ক্ষেত্রে তাকে মোটামুটি গায়েব হয়ে গেছে। এটাই দেখছে এক এক সময় এক একটা ভালো পারফর্ম করে। এর মানে এটা না যে ম্যাক্স পুলিং ভালো এভারেজ পুলিং খারাপ, এরকম না, এক এক সময় এক একটা ভালো পারফর্ম করবে। এই জিনিসগুলো আমাদের নিজেদের চেঞ্জ করে করে দেখতে হবে, এটা কি বলে হাইপার প্যারামিটার। আচ্ছা এখানে ফ্ল্যাটেন দেখাইছে, আমি অলরেডি এক্সপ্লেইন করছি। ফ্ল্যাটেন ভার্সেস গ্লোবাল এভারেজ পুলিং এখানে কি হয় ওটাও বললাম, যে ফ্ল্যাটেনের ক্ষেত্রে অনেক লং একটা ভেক্টর তৈরি হয়, গ্যাপের ক্ষেত্রে খুবই ছোট একটা ভেক্টর তৈরি হয়। কারণ কি, ফ্ল্যাটেনের ক্ষেত্রে একটা ফিচার ম্যাপ থেকেই কয়টা ভ্যালু আসতেছে, এখানে 9টা, কিন্তু গ্লোবাল এভারেজ পুলিং এর ক্ষেত্রে এই ফিচার ম্যাপ থেকে জাস্ট একটা ভ্যালু আসছে। আচ্ছা তো এগুলা এখানে ওই সেম জিনিস এক্সপ্লেন করছে তেমন কিছু। এখানে কি করছে, এখানে আরেকটা সুবিধা থাকে, ফ্ল্যাটেনের ক্ষেত্রে আমরা ফ্ল্যাটেন করা ডাটাটাকে কি করি, একটা ডেন্স নেটওয়ার্কে আমার ক্লাসিফায়ার হেডে পাঠিয়ে দিই, পাঠানোর পরে আমি আউটপুটটাকে পাই। কিন্তু গ্যাপের ক্ষেত্রে সুবিধা থাকে, গ্যাপকে আমি ক্লাসিফায়ার হেডে না পাঠাই, ডাইরেক্ট আউটপুট লেয়ারে পাঠিয়ে দিলেও প্রেডিক্ট করতে পারি। তো এটা একটা সুবিধা। আর এখানে অনেক কিছু লিখছে, দেখ ফ্ল্যাটেন অফেন ক্রিয়েট ভেরি লার্জ ফিচার ভেক্টর which can lead to overfitting. এবার গ্লোবাল এভারেজ পুলিং রিমুভ আননেসেসারি প্যারামিটার কমিয়ে দেয়, মেক্স দ্য মডেল মোর জেনারেলাইজ, যে আমার ইম্পর্টেন্ট ফিচার গুলোর প্রতি ফোকাস করতে হবে। এখানে আরো কিছু জিনিস লিখছে, ফ্ল্যাটেন অফেন্স না আবার ওই জিনিস আচ্ছা স্পেশাল ওভারসিজ ক্রিয়েট করে আমাদের ফ্ল্যাট গ্লোবাল এভারেজ পুলিং। কারণ এখানে আমাদের এই একটা সেলের কাছেই সবগুলা সেলের আমাদের স্পেশাল ইনফরমেশন গুলা খুব ভালোভাবে স্টোর করা থাকে, সামারিতে স্টোর করা থাকে, কিন্তু ফ্ল্যাটেনে আসলে অত ভালোভাবে সামারি স্টোর করা থাকে না। তো এই জিনিসটা এখানে লিখছে। তারপর হচ্ছে রোবাস্ট টু স্মল শিফট ট্রান্সলেশন, এগুলো আসলে তেমন বোঝানোর কিছু নেই। আচ্ছা তারপর ভিজিজি 16, ভিজিজি 16 এর কোডটা আমি অলরেডি দেখাইছি, এখান থেকে কোড দিতে পারে। আচ্ছা এখানে হচ্ছে ভিজিজি 16 এর আর্কিটেকচারে আমাদের সবসময় ফিল্টারটা সাইজ 3x3 হয়, 16টা লেয়ার থাকে, আসলে 16টা লেয়ার থাকে না, মিনিমাম 21টা লেয়ার থাকে, কিন্তু 16টা ট্রেনেবল লেয়ার থাকে। 16টা ট্রেনেবল লেয়ার মানে আমার 13টা থাকে কনভলিউশন লেয়ার, এই 13টা লেয়ারের মাঝখানে মাঝখানে 5টা থাকে আমাদের পোলিং লেয়ার, আর 3টা থাকে শেষে ডেন্স লেয়ার, 3টাই মনে হয় ডেন্স লেয়ার, এটাই হবে। এখন কেন 16টা ট্রেনেবল লেয়ার বলতেছে, কারণ আমার ডেন্স লেয়ার গুলার ওয়েট অ্যান্ড বায়াসও আপডেট হয়, আর কনভলিউশন গুলাও কি আসলে ওয়েট, তাই না? মানে কি টোটাল 13 যোগ 3 16টা ট্রেনেবল লেয়ার আছে। কিন্তু এই যে 5টা লেয়ার, এখানে আসলে ট্রেন হওয়ার মতো কিছু নেই, কারণ পুলিং আসলে কি একটা অ্যাগ্রিগেশন অপারেশন, তাই না? পুলিং এ আমি ম্যাক্স বা এভারেজ বা এরকম কিছু একটা ক্যালকুলেট করে জাস্ট বের করতেছি, এখানে আমার কোনো ওয়েট বা বায়াস কোনো কিছু চেঞ্জ হইতেছে না। তো এইটাই এখানে বলছেন, টোটাল 21টা লেয়ার থেকে এর ভিতরে 16টা হচ্ছে ট্রেনেবল, এটা পরে লিখছে আবার যায়। তারপর আরেকটা জিনিস লিখছে, গ্র্যাজুয়ালি ইনক্রিজেস ফিচার ডেপথ। এখানে ফিচার ডেপথ দ্বারা বুঝাইতেছে যে প্রথমে আমার 64টা ফিল্টার ইউজ করে, তারপর 128টা,
তারপর 256টা, তারপর 512টা আমাদের ফিল্টার ইউজ করে আস্তে আস্তে ফিল্টারের সাইজটা বাড়ায়, যাতে মডেল আস্তে আস্তে লার্ন করতে পারে। তো এখানে ম্যাক্স টুলিং ইউজ করে ডাউন স্যাম্পলিং এর জন্য। ডাউন স্যাম্পলিং কি আমি অলরেডি বলছি, এই ফিচার ম্যাপটাকে আমি ছোট করে নিয়ে আসতেছি, ইম্পর্টেন্ট ফিচারটাকে শুধু রাখতেছি। তো এখানে ওই জিনিসটা দেখছে যে 16টা লেয়ার, কনভলিউশন 3টা, তারপর হচ্ছে ম্যাক্স টুলিং ইউজ করে 2x2 এর। এখানে আমি যা বললাম এতক্ষণ ওই জিনিসগুলাই লিখছে। এখানে মানে একটা লাইন বেশি এই জিনিসটা মনে রাখি, স্ট্রাইক 2, ম্যাক্স কোডিং 2, আর হচ্ছে এই যে টোটাল 21টা লেয়ার, এর ভিতরে 16টা ট্রেনেবল। তারপর হচ্ছে কনভলিউশন 1, এখানে 64টা ফিচার ম্যাপ থাকে। কনভলিউশন 2, এখানে 128টা ফিচার ম্যাপ থাকে। কনভলিউশন 3 তে 256, কনভলিউশন 4 এন্ড 5 এ 512টা থাকে। এরপর ফুললি কানেক্টেড লেয়ার থাকে 3টা, একটা হচ্ছে 4096টা আমাদের নিউরন, তারপরেরটাই হচ্ছে না, দুইটাই হচ্ছে 4096টা নিউরন, তারপরে শেষেরটাই হচ্ছে 1000টা। এই 1000টা দ্বারা কি বোঝায়, 1000টা হচ্ছে আউটপুট লেয়ার। এখানে একটা সফটম্যাক্স ফাংশন ইউজ করে, কারণ আমরা কি দেখছি 16 1000টা ইমেজ এর ধরন ক্লাসিফাই করতে পারে। তো এখানে ওইটাই লিখছে যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা কনভলিউশন লেয়ার। আর এইখানে এই টোটালটাকে কন 1 দ্বারা কনসিডার করছে, কন 1.1, কন 1.2। এখানে 64 সাইজের ফিচার ম্যাপ থাকে, এখানে 128, এই টোটালটাই থাকে 256, এই পুরাটাই যায় 512, তারপর এই পুরাটাই যায় 512। এখানে 3টা ডেন্স লেয়ার, এটা হচ্ছে 4096, এটাও 4096, আর এটা হচ্ছে 1000। তারপর আমি আউটপুটটা হইতেছে। তো এই আর্কিটেকচারটা হয়তো বা দিতে পারে, সেটা না আমি জিনিসটা কিছু নিয়েছিলাম না। ওকে, আর এই যে 5টা পোলিং লেয়ার, 1 2 3 4। আর এটা ইম্পর্টেন্ট যে ম্যাম বলছিল হাউ, কিভাবে কোন কিছু কাজ করে, এটা ইম্পর্টেন্ট। তো কিভাবে কাজ করে, সবার আগে এই যে আমরা এত ক্ষুদ্র পড়লাম যে ফিল্টার এর ভ্যালু প্রি ডিফাইন থাকে, তাই না? ভার্টিক্যাল এজ, তারপর হচ্ছে হরিজন্টাল এজ ডিটেক্ট করার জন্য ফিল্টারের ভ্যালুগুলো এরকম থাকে। এই ভ্যালুগুলো আসলে আমরা মডেলে ফিট করি না, মডেল নিজে নিজে ইমেজের উপরে লার্ন করতে করতে নিজে নিজেই ফিল্টারের ভ্যালুগুলো ক্যালকুলেট করে ফেলে। তো এর জন্য আমরা কি করি, সবার আগে এই যে ফিল্টারের ভ্যালু একটা র্যান্ডম ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করবো। র্যান্ডম ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, করার পরে এই ফিল্টারটাকে আমরা ওয়েট অ্যান্ড বায়াসের ক্ষেত্রে কি করতাম, নর্মাল এমএলপির ক্ষেত্রে ওয়েট অ্যান্ড বায়াসকে নর্মালি আগে র্যান্ডম ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করতাম, তারপর ওইটাকে আপডেট করতাম। আর এখানে আমি কি বলছি, ফিল্টারটাকে ওয়েট হিসাবেই চিন্তা করতে। এখানে ফিল্টারেও আমি র্যান্ডম ভ্যালু দিয়ে প্রথমে ইনিশিয়ালাইজ করি, তারপর ওইটাকে ব্যাক প্রপাগেশনের মাধ্যমে আপডেট করে ফিল্টারটাকে এজ ডিটেকশন করে, ফিল্টার দিয়ে শেপ ডিটেক্ট করে। তারপর কি আমাদের সবার আগে ইনিশিয়ালাইজ করলাম, তারপর ফিল্টারটাকে স্লাইড করি ইমেজের উপরে, স্লাইড করে করে কনভলিউশন অপারেশনটা কমপ্লিট করি। কনভলিউশন অপারেশন কমপ্লিট করে আমি কি করি, প্রেডিকশন একটা পাই, আউটপুট পাই। আউটপুট পাওয়ার পরে আমি কি ব্যাক প্রপাগেশন শুরু করি। ব্যাক প্রপাগেশন করে আমি ফিল্টারের ভ্যালুটাকে আপডেট করে ফিল্টারটাকে ওই যে এজ ডিটেকশন ফিল্টার, শেপ ডিটেকশন ফিল্টার, যেরকম একটা ফিল্টার বানানোর ট্রাই করি। তারপর ফাইনালে আমাদের কি লার্ন ফিল্টার গুলো কি করতে পারে, কিছু ফিল্টার দেখা যায় এজ ডিটেক্টর হয়ে যায়, কিছু ফিল্টার দেখা যায় কার্ভ ডিটেক্টর হয়ে যায়, কিছু ফিল্টার দেখা যায় কমপ্লেক্স অবজেক্ট ডিটেক্টর হয়ে যায়। এই ইমেজ ম্যাম ওই থেকে পাইছে আল্লাহ জানে, ওই সেম এতক্ষণ যা বুঝাইলাম আমি তাই, এখানে আসলে তেমন এক্সট্রা কিছু নেই। আর এটা আসলে কি তাও জানি না, আমি তুলে দেখে নিই। আমি কোডগুলো পড়াই দিও। হ্যালো, হ্যাঁ শুনতেছি। হ্যাঁ কোডগুলা হচ্ছিল ম্যাম যেভাবে কোয়েশ্চেন দেয় না, যে এই সিচুয়েশনের থেকে অন্য অন্য একটা সিনারিও দিলে এরপর তাহলে কি কি চেঞ্জ আসবে, একটু ওইভাবে পড়াই দিও। আমি তো কোড ওইভাবে করিনি, আমি জাস্ট এপিটি থেকে যতটুকু দেখাইলাম ততটুকুই আমি ও দেখছি। আচ্ছা, তাহলে তুমি যতটুকু পড়ছো তাই করো। আহ, তো প্রথমে কোথায় স্কুলিং, এভারেজ স্কুলিং হচ্ছে গ্লোবাল এভারেজ স্কুলিং। তো এখানে সবার আগে আমরা মডেলটা থাকতো, ওইটা জন্য একটা সিকোয়েন্সিয়াল কন্টেনার ইউজ করি। কন্টেনার ইউজ না করেও কোড করা যায়, কিন্তু এই ক্ষেত্রে আরো বিচ্ছিরি দেখা যায়। তো সবার আগে কি আমি লেয়ার ডট ইনপুট দিয়ে একটা ইনপুট ভ্যালু, ইনপুট সেটটাকে দিয়ে দিলাম মডেলে।
তারপর হচ্ছে গিয়ে আমি কনভলিউশন প্রথম নেটওয়ার্কে গেলাম, আসলে ইনপুটটা এখানে সাইডেও দেওয়া যায়, তো এখানেও দেওয়া যায়। আচ্ছা, কনভলিউশনে আমি কি করলাম, 32টা ফিল্টার ইউজ করতেছি, 3x3 সাইজের ফিল্টার, অ্যাক্টিভেশন রেলও দিছি, প্যাডিং সেম রাখতেছি, মানে ইনপুট আর আউটপুটের প্যাডিংটা সেম চলে আসবে। তো সবসময় আরেকটা জিনিস মনে রাখতে হবে, পোলিং আমি কখনোই কনভলিউশনের আগে ইউজ করতে পারি না, পোলিংটাকে অবশ্যই কনভলিউশনের পরে ইউজ করতে হবে। তো এগুলাও দিতে পারি যে সফট করে দিয়ে বলবো কারেক্ট করতে। তো সবসময় পোলিং অবশ্যই কনভলিউশনের পরে থাকতে হবে। এবার পোলিং কি, আমি পোল সাইজ ইউজ করতেছি 2x2। আচ্ছা, এই জিনিসটা একটা কোশ্চেন আমারও আছে, পরে দেখতেছি। তারপর কি সেম ভাবে আরো একটা কনভলিউশন লেয়ারের পরে এই যে এইখানে এসে আমি ফ্ল্যাটেন ইউজ না করে গ্লোবাল এভারেজ পুলিং ইউজ করছি, লেয়ার ডট গ্লোবাল এভারেজ পুলিং। তারপরে আমি কি করছি, এই যে আমার ক্লাসিফায়ার হেড একটা 64টা নিউরনের নেটওয়ার্ক, আর তারপর হচ্ছে আউটপুট লেয়ার। তো আমি যদি প্রায় দিয়ে ভিডিওতে যে সাইডে দেওয়ার কথা। আচ্ছা, এই যে এখানে স্ট্রাইডও অ্যাড করা যায় 2x2, আর এখানে আমি কি করলাম, নোটস ওয়ান স্টেপ সেন্টার। তো এই ক্ষেত্রে আমি স্ট্রাইড এড করছি 1x1, এইভাবেও অ্যাড করা যায় পোলিং এর পরে স্ট্রাইড। আমার আরেকটা কোশ্চেন ছিল, তারপরে অন্য কোনো জিপিটি। এখানে আরেকটা জিনিস, যে স্ট্রাইড যদি না দেয়া থাকে, বাই ডিফল্ট স্ট্রাইডের ভ্যালু 2 থাকে, ঠিক আছে? তো আশা করি এই কোড বুঝা গেছে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে কি ট্রান্সফার লার্নিং এর আমি একটা কোড দিতে বলছি, যেটা আমি একটু আগে বুঝেছি, আবারও বলতেছি। সবার আগে আমি BCG16 এই মডেলটাকে সিলেক্ট করছি, এখানে ওয়েট আপডেট করছি ইমেজ নেটের। তারপর আমি কি করছি, ক্লাসিফায়ার হেডটা রিমুভ করে দিছি, কারণ আমার নিজের ক্লাসিফায়ার হেড অ্যাড করা লাগবে। তারপর এখানে ইনপুট শেপটা বলে দিছি। তারপর আমি ওই সম্পূর্ণ মডেলটাকে বেস মডেলে স্টোর করে রাখছি ভ্যারিয়েবল নামে। তারপর আমি কি করছিলাম, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই লাইনটা, যে অবশ্যই সবার আগে আমাদের ট্রান্সফার লার্নিং এর ক্ষেত্রে সব ওয়েট অ্যান্ড বায়াস ফ্রিজ করে দিতে হবে, বেস মডেল ডট ট্রেইনেবল ইজ ইকুয়াল টু ফলস করে দিতে হবে। তারপরে আমি কি করলাম, সিকোয়েন্সিয়াল কন্টেনারটা আগের মতো বিল্ড করলাম। তো একটু আগের কন্টেনারটা সবার আগে কি ছিল, কনভলিউশন দেওয়া, তাই না? এখন কনভলিউশন অপারেশন তো BCG16 করে ফেলি, তো এখানে এই বেস মডেল লিখলেই আমার কনভলিউশনটা কমপ্লিট হয়ে যাবে। কনভলিউশন কমপ্লিট হয়ে ফিচার ম্যাপটা আমার জেনারেট হয়ে গেছে। তারপর ফিচার ম্যাপের উপরে এই আমি আগেও বলছি এইগুলো আসলে করা লাগে না। ফিচার ম্যাপ পাওয়ার পরে কি আমি ডিরেক্টলি ফ্ল্যাটেন করে ফেলতে পারি। তো আমি নর্মাল ফ্ল্যাটেন না করে এই যে গ্লোবাল এভারেজ পুলিং 2D, এই 2D কিওয়ার্ডটা একটু মনে রাখো, 3Dও নামে একটা কিওয়ার্ড আছে, CNN 3D ইমেজও ইউজ করা হয়। তো এই 2D ইউজ করে জাস্ট এটাকে ফ্ল্যাটেন করে ফেলছি। ফ্ল্যাটেন করে আমাদের এই আমার যে ক্লাসিফায়ার হেড ওইটার উপর বসাই দিচ্ছি, ড্রপ আউট করাই নেই। তারপর মডেলটাকে নর্মালি কম্পাইল করছি, এখানে অপটিমাইজার অ্যাডাম, আর যেহেতু ক্যাটাগরিক্যাল জিনিসপাতি কনসিডার করতেছি, তাহলে ফার্স্ট ক্যাটাগরি এন্ট্রপি নামে একটা ইউজ করতেছি, আর ম্যাট্রিক্স অ্যাকুরেসি দ্বারা মেজার করতেছি। এই ম্যাট্রিক্স দ্বারা বোঝায় আমি মেজার করার সময় কিভাবে মেজার করতেছি মডেলটা কতটুকু ভালো। তারপর ফাইন টিউনের ক্ষেত্রে এই কোডটা সেম থাকবে, এই কোডটা কিন্তু আমি ইউজ করবোই, জাস্ট এই কোডটা নিচে লেখে নেই, কারণ সেম ব্লকের ভিতরে বারবার ইউজ করা হইতেছে। ফাইন টিউনের ক্ষেত্রে সবার আগে আমাদের কি করা লাগবে, ওই যে
চেইনেবল প্যারামিটার সবগুলাকে আনফ্রিজ করবো সবার আগে। তারপর আমি কি করবো, যেগুলা লাগবে ওগুলা বাদে বাকি সবগুলাকে আবার ফ্রিজ করে দিব। এখানে আমি কি করছি, লাস্টের 4টা বাদে বাকি সব লেয়ার ফ্রিজ করে দিছি। ফ্রিজ করার পরে আমি আবার মডেলটা সেম ভাবে কম্পাইল করছি, আর এই কোডটা অবশ্যই এখানে আছে, সম্পূর্ণ কোডটা আসলে সিকোয়েন্সিয়াল। আচ্ছা, এটা গেল। এরপরে আমি কি বলছি, আচ্ছা এখানে কিছুই না, গ্লোবাল এভারেজ পুলিং ইউজ করছি আমি, আর আর ফ্ল্যাটেন ইউজ করে রেখেছি, যে সেম কোড ফ্ল্যাটেন দিয়েও লেখা যায়, গ্লোবাল এভারেজ পুলিং দিয়ে লেখা যায়। এটা গেল। আচ্ছা, এই কোডগুলা কি কারো লাগবে? তাহলে আমি উপর থেকে কপি করা শুরু করবো, তাহলে আবার উপরে যাই। দিয়ে দে তোর কোড গুলা, আগে যেটা বোঝাইছিল ওইটাও দিয়ে দিস। এইভাবে দেখলে কোডগুলো ভালো হয়ে যায়। তো একটা গেল। এটাও তো বুঝাইছি। ফাইন টিউনের কোড হচ্ছে অলরেডি আমি বুঝাইছি, তাই আমি বুঝাই আর একবার চাইছি। এটা কোনো ডিফারেন্স আছে? আহ, আচ্ছা আচ্ছা, এইখানে আরেকটা কিছু আছে। নেই, এরপর জাস্ট ওই কোডগুলো বোঝার জন্য বারবার করে করছি। আরেকটা মনে হয় শেষের দিকে আছে, যে ডিফল্ট, এখানে স্ট্রাইডার। আর এই লাইনটা মনে রাখিস, বাই ডিফল্ট আমাদের এই দুইটা সেম। আচ্ছা, এতটুকুই ছিল। হয়ে গেছে। আচ্ছা, আর কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারছ নাকি? এতটুকুই, আমি আর কিছু করিনি। আছে